শুভরাত্রি। ই ডক্টরস গ্রুপের আজকের এই লাইভ অনুষ্ঠানে আমি প্রথমেই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষত ই ডক্টরস গ্রুপের অ্যাডমিন, অন্যান্য মডারেটর এবং এই গ্রুপের যে প্রাণ অর্থাৎ সদস্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, যারা আছে এই মুহূর্তে আমাকে যদি একটু কমেন্টস করে জানানো হয় যে আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা, তাহলে হয়তো আমি একটু শুরু করতে পারি। আমাকে দেখা যাচ্ছে এবং আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা। যদি কেউ একটা কমেন্টস করতো তাহলে ইজি হতো আর কি আমার জন্য সামনে আগানো। কেউ একজন একটু কমেন্টস করলে আমি কন্টিনিউ করতে পারি। আচ্ছা, যাই হোক, আজকের এই লাইভের আজকের যে টপিকসটা নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে যে এই করোনায় নবজাতক শিশু ও কিশোর স্বাস্থ্যসেবা। তো আমি একটু এই আমার লাইভ শুরু করার আগে আজকে আমি এই ই ডক্টর সম্পর্কে একটু বলতে চাই। এই গ্রুপটা সম্পর্কে দু একটা কথা আসলে না বললেই নয়। আসলে যে টার্গেট নিয়ে এইরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশনে, এরকম একটা করোনার মুহূর্তে এই ই ডক্টরস যে গ্রুপটা তৈরি হয়েছিল আর কি, সেই ই ডক্টরস গ্রুপের যে টার্গেট বা এইম, অর্থাৎ এই সময়টাতে ম্যাক্সিমাম মানুষই কিন্তু আসলে গৃহবন্দী এবং হসপিটালে ট্রিটমেন্ট নেওয়ার কিন্তু আসলে আলটিমেটলি সেরকম সুযোগ নেই, কারণ করোনা রোগী এত বেশি হয়ে গেছে এবং আপনারা জানেন যে আমরা 60,000-এর কাছে চলে গেছি এবং এখনও কিন্তু একই সিচুয়েশন যে হসপিটালগুলোতে অন্যান্য রোগী কিন্তু খুব বেশি ভর্তি করা হচ্ছে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে করোনার যে প্রকোপটা এটা নিয়ে কিন্তু সবাই এখন বেশি ব্যস্ত, যার জন্য যেটা হচ্ছে যে অভিভাবকদের মধ্যে একটা একটা বলতে গেলে একটা দুশ্চিন্তা চলে আসছে। বিশেষ করে এই আমাদের অর্থাৎ আমরা যে বিষয়টা নিয়ে কাজ করি, নবজাতক শিশু কিশোর অর্থাৎ 18 বছর পর্যন্ত যে এই যে বয়স, এই গ্রুপের মা বাবাদের চিন্তা কিন্তু সবচেয়ে বেশি এবং এর প্রেক্ষাপটে এই বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু আলটিমেটলি ই ডক্টরস এই গ্রুপটা খোলা হয়েছে আর কি, যাতে অভিভাবকগণ অন্তত বাসায় বসে এই অনলাইন সেবাটা পেতে পারে। তো এই সেক্ষেত্রে আমাদের এই গ্রুপে যারা আছেন তারা যদি এতটুকু পরিমাণ উপকৃত হন, মানে আমরা যারা এইটুকু সেবা দিয়ে যাচ্ছি, আমরা চেষ্টা করছি আমাদের মতো করে, হয়তো এখানে কিছু কিছু সমস্যা থাকতে পারে, কিন্তু একটা কথা আমি দর্শক আপনাদের সবাইকে বলতে চাই, এই গ্রুপে আমার অনেক বন্ধু আছে, সাথে অনেক সিনিয়র আছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বিভিন্ন পেশার মানুষ আছেন। বিশেষ করে আমরা যেভাবে ট্রিট করি যে এখানে অভিভাবক হিসেবে আমরা ট্রিট করব, সেক্ষেত্রে অনেকে হয়তো দু একটা কমপ্লেন হয়তো আপনাদের মধ্যে থাকতে পারে যে আমরা হয়তো নক করছি, হয়তো রেসপন্স একটু দেরি হচ্ছে আর কি। হ্যাঁ, কিন্তু একটা কথা আমি বলতে চাই যে আমরা সাধারণত যখনই কোনো সমস্যা পাই আমরা এটাকে আসলে স্ক্রিন করি, যে সমস্যাটা এখনই উত্তর দিতে হবে যেটা খুবই সিরিয়াস, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে সেটা কিন্তু রিপ্লাই করি। কিছু সমস্যা আছে যেগুলো হয়তো 2-4 ঘন্টা পর রেসপন্স করলেও চলে, সেগুলোতে হয়তো আমরা একটু টাইম নিই। আর কিছু কিছু সমস্যা আছে আপনারা হয়তো করেন, অনেকে আছেন যেটা হয়তো বা 2-1 দিন পর উত্তর দিলে খুব বেশি সমস্যা হওয়ার কথা না। তো আমার মনে হয় এই বিষয়টাও আপনারা একটু মাথায় রাখবেন, একটু ধৈর্য বা একটু পেশেন্স রাখবেন যেন অন্তত আমরা সেই সুযোগ বা সময়টুকু পাই। কারণ একটা কথা হচ্ছে যে ই ডক্টরস গ্রুপের সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্মটা হচ্ছে কি, যে এইখানে প্রত্যেকটা বিষয়ের কিন্তু মানে বিষয়ভিত্তিক কিন্তু কি বলবো যে প্রফেশনালস অর্থাৎ ডক্টরস কিন্তু আছে আর কি। ইভেন আপনারা আরও খেয়াল করে দেখবেন এই গ্রুপে একটা পোস্ট পিন করা আছে যে ডক্টর লিস্ট, সেখানে কিন্তু একটা সাবজেক্টের কিন্তু একাধিক কিন্তু ডক্টর আছে এবং সবচেয়ে ভালো বিষয়টা আমার আমার কাছে এটা মনে হয় এবং আপনাদের জন্য এটা একটা বেনিফিট যে ম্যাক্সিমাম বলতে কি সবাই আসলে কিন্তু বিশেষজ্ঞ, অর্থাৎ এখানে কিন্তু যে চিকিৎসাটা পাবেন এটা অ্যাজ এ হোল ইন জেনারেল কিন্তু না, যে বিষয়ের উপর আপনাদের সমস্যা হচ্ছে সেটাকে ট্যাগ করে দেওয়া হচ্ছে, সেই বিষয়ের ডক্টরকে ট্যাগ করে দেওয়া হচ্ছে। এই জন্য আপনাদেরকে আমরা এই জন্য বলি যে একটু সময় লাগলে আপনারা সঠিক চিকিৎসাটা কিন্তু পাবেন। এটাই ছিল আসলে এই গ্রুপ সম্পর্কে একটু বলার। আমি এই জন্য আবারও এই গ্রুপের অ্যাডমিন এবং এই গ্রুপের ক্রিয়েটার অর্থাৎ আমার বন্ধু নাজমুলকে ধন্যবাদ জানাচ্ছি, আরও ধন্যবাদ জানাচ্ছি যে এই গ্রুপে লাইভ করার আর একটা সুযোগ দেওয়ার জন্য আর কি। যাই হোক, আমি আজকে লাইভটা একটু অন্যভাবে সাজাতে চাচ্ছি। অ্যাজ এ হোল এর আগে অনেকগুলো লাইভ হয়েছে এবং সেইখানে শিশুদের এই সমস্যাগুলো নিয়ে কথা বলা হয়েছে। তো আমি আমার যে টপিকসটা আছে সেটা তো আলোচনা করবই, পাশাপাশি আমি কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমার টপিকস প্লাস প্রশ্নোত্তর।
অর্থাৎ আপনাদের কিছু কোশ্চেন আমি চাচ্ছি, ইনভাইট করছি, সেই কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। আমার মনে হয় যে কোশ্চেন অ্যান্সারটা বেশি ফ্রুটফুল হয় আর কি। আর বাবা মা যারা আছেন আর কি, এই সমস্ত শিশু বা কিশোর বা নবজাতকের বাবা মা, তাদেরকে বলছি যে আসলে উদ্বিগ্ন হওয়ার মতো একটা বিষয়। আর এই সময়টা অনেক দিন থেকে পারসিস্ট করছে, অনেক দিন থেকে এই করোনা নিয়ে আমরা আসলে যুদ্ধ করছি। আপনারাও অনেকটা বলা যায় নিরুপায়, যার জন্য হয়তো আমাদেরকে নক করেন, আর আমরাও চেষ্টা করি আপনাদের যতটুকু সেবা দেয়া যায়। তো যাই হোক আর কি, আমার আজকে যে টপিকসটা ছিল যে এই করোনায় নবজাতক শিশু এবং কিশোর স্বাস্থ্যসেবা। অর্থাৎ একটা খেয়াল করে দেখেন যে তিনটে গ্রুপ আমাদের বাংলাদেশের যে কনস্টিটিউশন, যে সংবিধান, সেখানে কিন্তু শিশু বলতে যে এজ গ্রুপটা সেটা হচ্ছে 18 বছর পর্যন্ত। অর্থাৎ 17 বছর পূর্ণ হয়ে যখন 18 পড়লো, 18 হলে সে অ্যাডাল্টে চলে গেল, কিন্তু তার আগ পর্যন্ত 18 বছরের একদিন আগ পর্যন্ত কিন্তু শিশু। আচ্ছা, এখন গ্রুপ যদি তিনটা করা হয়, নবজাতক, শিশু এবং কিশোর বা কিশোরী। এখন নবজাতক হচ্ছে 0 থেকে 28 দিন পর্যন্ত, এই এজে যারা পড়বে এরা নবজাতক। এরপরে আসে হচ্ছে শিশু। শিশু বলতে এর পরের সময়টাকে বোঝায়, কিন্তু এইখানে একটা টুইস্টিং আছে, সেটা হচ্ছে যে সাধারণত 12 বছর পার হলেই কিন্তু অ্যাডোলেসেন্ট, যেটা অর্থাৎ কিশোর কিশোরী, এই বয়সটা চলে যায়। তার মানে শিশুর মধ্যে অ্যাডোলেসেন্ট এটাও মার্কস করে গেছে। এখানে কিছু বিতর্ক থাকতে পারে, কিন্তু বিতর্ক রাখার কিছু নাই। আলটিমেটলি এটাই, আমরা শিশুই বলবো 18 বছর পর্যন্ত, কিন্তু 12 বছরের পর এই এজ গ্রুপটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডোলেসেন্ট, অর্থাৎ কিশোর বা কিশোরী। তো আমি তিনটে বিষয় নিয়ে একটু বলি। আলটিমেটলি যেহেতু অনেকদিন থেকেই সেবাটা দিচ্ছি, এই গ্রুপের সাথে সম্পৃক্ত আছি, তো আমরা যে কোশ্চেনগুলো সবচেয়ে বেশি পাই অভিভাবকদের কাছ থেকে, সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। প্রথম যে বিষয়টা, আমি যে নবজাতকদের কথা বলি, নবজাতক অর্থাৎ 28 দিন পর্যন্ত বয়স যাদের, এদের ক্ষেত্রে বাবা মার কমপ্লেন কোনটা থাকে? প্রথম যে মেইনলি কমপ্লেন, একটা রোগ সম্পর্কে আমি একটু বলতে চাই আর কি। মা বাবারা এটা কমপ্লেন করেন যে আমার বাচ্চা প্রচুর কান্না করে, দেখা যাচ্ছে যে অনেক সময় বুকের দুধ ঠিক মতো পান না, আবার পায়খানা প্রস্রাব করার সময় খুবই মোচড় পায় আর কি। এই প্রবলেমটা কথা আমি ম্যাক্সিমাম টাইমে কিন্তু পাই। প্রথম একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে এই এজে যেটা হয় সেটা হচ্ছে একটা রোগ হয়, সেটাকে আমরা বলি ইনফেন্টাইল কলিক। আপনারা গ্রামগঞ্জে যেটা শুনবেন, বা লেমেনরা যেভাবে বলে যে বাচ্চার পেটে গ্যাস হওয়া, অনেকে বলে যে বাচ্চার পেটে ব্যথা হওয়া। এই ইনফেন্টাইল কলিক যে টার্মটা আমরা ইউজ করি, এটা কিন্তু খুবই কমন। এবং আমরা প্রাইভেট প্র্যাকটিসগুলোতেও দেখি যে 10টা বাচ্চা যদি দেখি, হ্যাঁ, বিশেষ করে নবজাতক, এর মধ্যে দেখা যাচ্ছে যে 8টা বা 8টাই বলা যায়, মানে বলতে পারবো যে তাদের কমপ্লেন থাকে এটাই, ইনফেন্টাইল কলিক। এখন ইনফেন্টাইল কলিক আপনি বুঝবেন কীভাবে? দেখবেন যে আপনার বাচ্চা প্রচুর কান্নাকাটি করবে, বিশেষ করে রাত্রে দেখা যাচ্ছে যে মোচড় পারবে, বিশেষ করে প্রস্রাব পায়খানা করার সময় বেশি। ইভেন এই মোচড়টা অনেকে এত বেশি থাকে যে একদম মনে হয় যে নিঃশ্বাস বন্ধ করে মোচড় দেয়, তখন বাচ্চা অনেক সময় নীল হয়ে যায়, এরকমও কিন্তু ঘটনা ঘটে। এটা সাধারণত তিনটে গ্রুপের বাচ্চাদের ক্ষেত্রে হয়। প্রথম গ্রুপ হচ্ছে যে যারা মায়ের বুকের দুধ ছাড়া অন্য কিছু খাওয়ান, অর্থাৎ কৌটার দুধ বা গরুর দুধ খাওয়ান। এবং এই কথা কিন্তু আপনারা সবাই এখন জানেন, এখন তো আসলে ইন্টারনেটের যুগ, এবং হচ্ছে মিডিয়া অনেক তৎপর। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখনকার অভিভাবক যারা আছেন আপনারা, তারা প্রত্যেকে কিন্তু কম বেশি এইসব কিছু জানেন। সেটা হচ্ছে 6 মাস পর্যন্ত বাচ্চাকে কিন্তু বুকের দুধই খাওয়াতে হবে, এর বাইরে কিছু খাওয়ানোর স্কোপ নেই। এবং যখনই এর বাইরে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে, তখনই কিন্তু এই সমস্যাটা হচ্ছে, যে বাচ্চা খাচ্ছে না, বাচ্চা কান্না করছে, বাচ্চা মোচড় পাচ্ছে, বাচ্চা সারাক্ষণ দেখা যাচ্ছে খুব খিজি করে, এই বিষয়গুলো। 2 নম্বর গ্রুপের হয় যারা হচ্ছে দেখা যাচ্ছে যে ফ্রিকোয়েন্ট ফিডার, অর্থাৎ বুকের দুধ খাওয়াচ্ছে দেখা যাচ্ছে যে আধা ঘন্টা 1 ঘন্টা পর পর, অথবা দেখা যাচ্ছে অনেকে এরকমও হয় যে 15-20 মিনিট পরপরই খাওয়াচ্ছে আর কি। এটা কিন্তু করা যাবে না, অর্থাৎ ফ্রিকোয়েন্টলি খাওয়ানো যাবে না। এটার জন্য একটা টাইম নির্দিষ্ট করা আছে, বলা হচ্ছে যে 2 থেকে আড়াই ঘন্টা পর পর বাচ্চাকে খাওয়াতে হবে আর কি। অর্থাৎ যদি আপনি 24 ঘন্টা হিসেব করেন, একদিনে 24 ঘন্টা, তাহলে আপনার দেখা যাচ্ছে যে এইখানে 10টা ফিড, অর্থাৎ 24 ঘন্টাকে যদি আপনি 2 ঘন্টাকে ভাগ করেন, তাহলে 12টা হবে, 12টা ফিট হবে। কিন্তু আমরা 2টে ফিট না করি, কেন না করি? কারণ মায়ের একটু রেস্টের দরকার আছে, মা শেষের দিকে ভোরের দিকে একটু ঘুমায়, এই জন্য ওই 2টে ফিট অর্থাৎ 4 ঘন্টা সময় তাকে রিজার্ভে রাখা হয়েছে, তাই একটু রেস্টের জন্য। তার মানে অ্যাভারেজ বলা হচ্ছে যে 2 থেকে আড়াই ঘন্টা পর পর বাচ্চাকে খাওয়াতে হবে। এটা এই গ্রুপটা একটা আছে। আর 3 নম্বর একটা গ্রুপ হচ্ছে যে সে বুকের দুধ 2 থেকে আড়াই ঘন্টা পরপরই খাওয়াচ্ছে, কিন্তু খাওয়ানোর পর বাচ্চা যে অতিরিক্ত যে বাতাসটা খেয়ে ফেললো সেটাকে বের করে দেওয়ার চেষ্টা করে না, যেটাকে আমরা বলি হচ্ছে বার্পিং, একটা ব্যায়াম বা এক্সারসাইজ আমরা মেডিকেল টার্মে বলি। সহজ ভাষায় যেটা বলা হয় যে ঢেকুর তোলা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন যেটা হচ্ছে যে অনেক সময় খাওয়ানোর পর আর ঢেকুর তোলা হয় না, দেখা যাচ্ছে বাচ্চাকে শোয়াই দেওয়া হচ্ছে, সেটা করা যাবে না। অর্থাৎ এটা বিষয়টা কি হয়, একটা বাচ্চা যখন বুকের দুধ খায়, তখন সে বুকের দুধ যখন চষে, তখন কিছু বাতাসও সে বুকের দুধের সাথে খেয়ে ফেলে। তাতে হচ্ছেটা কি, যে বুকের দুধ এবং হচ্ছে বাতাস, এই দুটো পেটের মধ্যে গিয়ে একটা রিয়াকশন করছে আর কি, যেটাকে আমরা বলছি হচ্ছে বাচ্চার পেটে গ্যাস হওয়া বা বাচ্চার পেটে ব্যথা হওয়া।
এই যে বাচ্চার ব্যথা, এটা হচ্ছে ইনফেন্টাইল কলিক বলে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এরা একটা রুল ফলো করে, রুল অফ 3 আমরা বলি, অর্থাৎ 3 মাস পর্যন্ত এই সমস্যাটা থেকে যায়, কিন্তু এটা কন্ট্রোলে রাখতে হয়। 2 নম্বর হচ্ছে যে এটা একদিনে দেখা যাচ্ছে যে 3 ঘন্টা বেশি কান্না করে, যেটা বলছি রুল অফ 3। আর একটা হচ্ছে যে 1 সপ্তাহের মধ্যে 3 দিন এরা বেশি কান্না করে, অর্থাৎ রুল অফ 3 এটা মেনটেন করে। আচ্ছা, আর একটা বিষয় যেটা হচ্ছে যে বার্পিংয়ের ব্যাপারটা কিন্তু খুব ইজি। আপনার হয়তো মা বুকের দুধ খাওয়ায় ছেড়ে দিল, সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাবা অথবা তার শাশুড়ি অথবা শ্বশুর যে কেউ নিতে পারে, কিন্তু সেক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে যে হাতটা পরিষ্কার করে নিতে হবে। বাসায় হেক্সিসল থাকবে, যখনই বাচ্চাকে ধরা হবে তখন হেক্সিসল চেষ্টা করতে হবে বাচ্চাকে কম হ্যান্ডেলিং করা, যত কম ধরা যায়, কারণ ওই সময়টাতে বাচ্চাদের ইনফেকশন হওয়ার চান্স খুব বেশি থাকে। নবজাতক সংক্রমণ যে বিষয়টা, ইনফেকশন, এই বিষয়টা কিন্তু নবজাতকের মধ্যে খুব বেশি হয়। এই জন্য সবসময় যখনই বাচ্চাকে ধরবেন হেক্সিসল ব্যবহার, অর্থাৎ মা বুকের দুধ খেয়ে ছেড়ে দিবে, বাবা হোক অথবা অন্য যে সদস্য আছে সে ঘাড়ে নিবে, অর্থাৎ বাচ্চাকে এমনভাবে ঘাড়ে নিবে বাচ্চার পেটটা এইখানে, এই যে এই ঘাড়টা ঘাড়ে একটু চাপ লাগবে, চাপ লাগলে কী হবে, সে ঢেকুর তুলবে। আর কতক্ষণ রাখবেন সেটা হচ্ছে যে বলা হয় 5 থেকে 10 মিনিট। অন্যভাবে যদি বলি তাহলে বলা হচ্ছে 2 থেকে 3 বার যদি ঢেকুর তোলে তাহলে নামাবেন। এই কাজটা যদি করা যায় তাহলে যেটা হবে যে আপনি কিন্তু ইজিলি কিন্তু দেখা যাচ্ছে যে এই যে যে সমস্যার কথা বললাম ইনফেন্টাইল কলিক, এটা থেকে কিন্তু আলটিমেটলি আপনি যেটা করতে পারবেন যে এদেরকে কিন্তু আপনি মোটামুটি কিন্তু একটা কন্ট্রোলের মধ্যে রাখতে পারবেন, এটা একটা বিষয়। আচ্ছা, আর একটা যে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে শিশুদের ক্ষেত্রে যেটা হয় আর কি, এদের ক্ষেত্রে কমপ্লেন এখন বেশি, যেহেতু করোনার সময় চলছে, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে জ্বরের কথাটা বলা হয় আর কি। জ্বরের বিষয়ে একটু একটু বলতে চাই, বিশেষ করে ই ডক্টরস এই গ্রুপটার যারা আছেন, বিশেষ করে যে অভিভাবকগুলো আছেন, তারা বেশ মানে খুব ভয়ের মধ্যে থাকেন যে বাচ্চার জ্বর, এটা করোনা হলো কিনা। প্রথম একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু করোনা হওয়ার চান্সটা অনেক কম। এবং যদি আমরা বিভিন্ন যদি ডাটা দেখি, যে রিসার্চ পেপারগুলো আমরা দেখি, আর্টিকেলসগুলো দেখি, তাতে একটা জিনিস কিন্তু মোটামুটি ক্লিয়ার যে বাচ্চাদের ক্ষেত্রে করোনার হারটা খুব কম। হচ্ছে না যে তা কিন্তু না, কিন্তু খুব কম। দেখা যাচ্ছে 10 বছরের নিচে কিন্তু কম, এবং আরও যখন কম, বিশেষ করে 1 বছরের নিচে কিন্তু এই বাচ্চাদের সাধারণত করোনা খুব বেশি হয় না। এখন এই হয় না যে তা কিন্তু বলা হয় না, কিন্তু কম, এটা কিন্তু একটা মানে ভালো বিষয়। হ্যাঁ, এখন কী জন্য হয় না সেই বিষয়টা আমি এখন যেতে চাচ্ছি না, আমি জাস্ট অ্যাজ এ হোল বলছি জ্বরের বিষয়টা। জ্বর হলে যেটা অভিভাবকরা বলেন বা করেন আর কি, প্রথমে দেখা যাচ্ছে একটু জ্বর বেশি হচ্ছে, একটু নাপা খাওয়ালো, একবার নাপা খাওয়ালো, তারপরে জ্বরটা যখন আরও বেশি হয়ে গেল 102 বা 3, দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গেই যেটা করা হচ্ছে যে সাপোজিটি দেওয়া হচ্ছে। এই সাপোজিটি দেওয়ার বিষয়টা কিন্তু আসলে খুব একটু আমি বলবো যে এটা ঠিক না। প্রথম বিষয়টা হচ্ছে যে এটা আমি বলি যে 3 ভাবে এটাকে ট্রিট করার কথা। 1 নম্বর হচ্ছে যে আপনি স্পঞ্জিং, অর্থাৎ হালকা কুসুম গরম পানি এবং একটা গামছা বা টাওয়ালে নিয়ে হচ্ছে আপনি স্পঞ্জিং করবেন। এবং স্পঞ্জিংটা হবে যে সারা শরীরে, বিশেষ করে নন এক্সেসিবল পার্ট যেগুলো আছে, যেখানে পৌঁছানো যায় না, যেমন হয়তো বা কুচকি, তারপর হচ্ছে যে একজিলা, তারপর হচ্ছে এই যে হাতের ভিতরে যে কর বলেন অনেকে, ভিতরে যে জায়গাগুলো বলে কর বলে, এই সমস্ত জায়গা, কানের পিছনে যে সমস্ত জায়গা জ্বরগুলো লুকিয়ে থাকে বলতে পারেন, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু করতে হবে। এবং স্পঞ্জিংটা কিন্তু আপনি যত ইচ্ছা ততবারই করতে পারবেন। এবং অনেক মায়েরা বলে যে ঠান্ডা লাগার ভয়, না ঠান্ডা লাগার ভয় নেই, হালকা কুসুম গরম পানি দিয়ে যেহেতু করবেন সেহেতু ঠান্ডা লাগার ভয় নেই। এরপরে আপনার বাসায় কিন্তু একটা অবশ্যই থার্মোমিটার থাকতেই হবে, এবং সেই থার্মোমিটার দিয়ে কিন্তু আপনি জ্বরটা অবশ্যই দেখার চেষ্টা করবেন, জ্বরটা মাপার চেষ্টা করবেন। এখন আপনার 15 মিনিট পর দেখলেন যে জ্বরটা তখনও 101 বা তার বেশি আছে, সেক্ষেত্রে অবশ্যই ইন জেনারেল আপনি তখন দ্বিতীয় যে ট্রিটমেন্ট অপশন, সেক্ষেত্রে হচ্ছে প্যারাসিটামল গ্রুপের নাপা হোক আর এইস হোক, সেটা আপনি খাওয়াবেন। এখন এটার ক্ষেত্রে একটা কথা বলি, এই নাপারও কিন্তু একটা ডোজ আছে। অনেক সময় যে আমাদের আমার এই গ্রুপটাতে অনেকে যেটা হয়, দেখা যাচ্ছে যে একটা বাচ্চার বয়স হয়তো বা দেখা যাচ্ছে যে 1 বছর, তাকে অনেক বেশি পরিমাণে হচ্ছে দেওয়া হচ্ছে, প্যারাসিটামল দেওয়া হচ্ছে। আবার একটা বাচ্চার বয়স 10 বছর, তাকে দেখা যাচ্ছে 1 চামচ হচ্ছে আপনার হচ্ছে প্যারাসিটামল দিচ্ছে। তোমার ডোজ কিন্তু অনেক কম হয়ে যাচ্ছে। ডোজ কম হলে কিন্তু হবে না, এটা নির্দিষ্ট একটা ডোজ আছে, সেই জন্য অবশ্যই একজন ডক্টরের সাথে কথা বলেই কিন্তু এটা আপনারা ঠিক করবেন। এটা কিন্তু নিজের মতো করে ডোজ দিলে কিন্তু জ্বরটা কন্ট্রোল হবে না, এবং এই ডোজ ওভারডোজ অথবা লো ডোজ এটার কারণে কিন্তু অনেক সময় জ্বরটা কমে না। আর একটা বিষয় বলি যে এই নাপা বা প্যারাসিটামল দেওয়ার বিষয়টা একটা হচ্ছে যে এটা কিন্তু আপনি সর্বোচ্চ আপনি 4 ঘন্টা পর পর আপনি দিতে পারবেন, অর্থাৎ গ্যাপ অ্যাটলিস্ট 4 ঘন্টা কিন্তু রাখতে হবে। অনেকে যেটা দেখা যাচ্ছে যে এই জ্বরের নাপা দিল বা প্যারাসিটামল গ্রুপের কিছু একটা দিল, দেখা যাচ্ছে যে 1 ঘন্টা পর জ্বরটা ওই একই রকম আছে বা কমেনি, তখন আবার নাপা দিল না, গ্যাপ কিন্তু অ্যাটলিস্ট আপনার 4 ঘন্টা করতে হবে। ওই সময়টা আপনি তাহলে কী করতে পারতেন,
ওই সময়টাতে আপনি স্পঞ্জিংটা কিন্তু কন্টিনিউ রাখতে পারতেন, এটা একটা বিষয়। এরপরও যদি দেখেন যে আপনার টেম্পারেচারটা আবার পরে মেপে দেখলেন যে না, নাপা বা প্যারাসিটামল দেওয়ার পরেও জ্বরটা 102-এর উপরে, একটু খেয়াল রাখবেন এটা কিন্তু 102, 101 না, 102-এর উপরে, তখন আপনি সাবসিডি দিতে পারবেন, এবং সেটাও কিন্তু ডোজ অনুযায়ী কিন্তু দিতে হবে। আর সাবসিডির ব্যাপারে একটা কথা বলি, সেটা কিন্তু আপনি সর্বোচ্চ একদিনে অর্থাৎ 24 ঘন্টায় দুটো দিতে পারবেন, তার মানে অ্যাটলিস্ট 12 ঘন্টা কিন্তু গ্যাপ রাখতে হবে। এটা কিন্তু একটা বিষয়। অনেকে দেখা যাচ্ছে সাবসিডি 3-4 ঘন্টা আগে দিয়েছে, আবার দেখা যাচ্ছে 4-5 ঘন্টা পর আবার দিচ্ছে, এরকমভাবে একদিনে 4-5টা পর্যন্ত সাবসিডি দিচ্ছে। এটা কিন্তু আমরা কিন্তু এই জিনিসগুলো শুনি বা এবং আমরা দেখি যে এই মায়েরা এই কাজগুলো করে। প্লিজ এই কাজগুলো করবেন না। জ্বর কমানোর যেটা ওয়ে আছে সেভাবে আগান। অর্থাৎ প্রথম যদি আপনি দেখুন স্পঞ্জিংটা করেন, তাহলে কিন্তু দেখবেন যে অনেকটাই কিন্তু জ্বরটা কন্ট্রোল করা হচ্ছে। তারপরে আপনি যদি না হয় 101 ডিগ্রি উপর হয়, তাহলে আপনি প্যারাসিটামল দেন। তারপরে যদি না হয় তখন আপনি সাবসিডি দেন। আপনারা যেটা অনেকে করেন আর কি, অনেক অভিভাবক আছে যে সরাসরি মানে মশা মারতে কামান লাগার মতো সরাসরি সাবসিডি, অর্থাৎ সরাসরি দেখা যাচ্ছে জ্বর অনেক বেশি 102-3 সাবসিডিতে চলে যাচ্ছে। এটা কিন্তু করা যাবে না। হ্যাঁ, জ্বর নিয়ে ভয় থাকে, বিশেষ করে 5 বছরের মধ্যে যে বাচ্চাগুলো আছে এদের আমরা ভয় পাই জ্বরটা খুব বেশি থাকতে আমরা দিতে না করি। কারণ যখনই দেখা যাচ্ছে জ্বরটা অনেক বেশি, বলা হয় হচ্ছে অ্যাট দ্য ডেপথ অফ টেম্পারেচার, অর্থাৎ জ্বরটা যখন খুব বেশি থাকে 103 বা তার বেশি, তখন কিন্তু বাচ্চাদের খিঁচুনি হওয়ার একটা চান্স থাকে। এই জন্য জ্বরটা কমাতে হবে, এটা কিন্তু ঠিক। কিন্তু এটাও ঠিক যে আপনার যে কোনো ওষুধের হচ্ছে একটা মানে একটা শিডিউল আছে, সেইভাবে আপনাকে আগানো আর কি, এটা একটা বিষয়। আর একটা বিষয় যেটা হচ্ছে যে করোনার ব্যাপারে এখানে একটু বলে নিই আর কি, জ্বর হলেই যে করোনা হচ্ছে সেটা কিন্তু না। করোনা হইতে হলে জ্বরের সাথে কিন্তু অবশ্যই একটা শ্বাসতন্ত্রের সমস্যা থাকতেই হবে। শ্বাসতন্ত্রের সমস্যা বলতে হতে পারে সেটা গলা ব্যথা, হতে পারে সেটা কাশি, হতে পারে তার শ্বাসকষ্ট, এটা কিন্তু হবেই। আর এটা এই প্রসঙ্গে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে ইদানিং যেটা বলা হচ্ছে একটা নতুন কিছু সিমটমের কথা বলা হচ্ছে, উপসর্গ, তার মধ্যে যে নাকে গন্ধ না পাওয়া, এটাকে এখন কিন্তু ট্রিট করা হচ্ছে এবং এটাকে ইমফ্যাসিস দেওয়ার কথা বলা হচ্ছে। এটা আর একটা বিষয় নিয়ে যেটা হয় আর কি, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ওষুধের ব্যাপারটা দেখা যাচ্ছে যে জ্বর হচ্ছে, এটা দেখা যাচ্ছে যে অনেকেই করছেন। ইভেন আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক অ্যাডাল্ট যারা আছেন তারাও কিন্তু অনেক সময় আমাদের সাজেশন চান, আমরা হয়তো অনেক সময় বাধ্য হয়ে দিই করোনার বিষয়ে। তো একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে এই যে যে ওষুধগুলোর কথা বলা হচ্ছে আসলে আলটিমেটলি আপনারা অনেকেই হাইড্রোক্সিক্লোরোকুইন বা এই টাইপের অনেক ওষুধের কথা বলছেন আর কি। দেখেন ম্যাক্সিমামই কিন্তু এগুলো সব হচ্ছে অন ট্রায়ালে আছে। সো এইটি ইচ্ছা মতো কিন্তু নিজের মতো করে কিন্তু আপনার ওষুধ খান না, প্রোফাইলেক্সিস ড্রাগ হিসেবে অনেকেই অনেক কিছু খেয়ে নিচ্ছেন। আর সবার তো দরকার নেই, কেন সবাই এভাবে খাবেন আর কি। আমরা যদি দেখি যে জ্বর হচ্ছে সেক্ষেত্রে, অথবা গলা ব্যথা, সেক্ষেত্রে আমরা তো কিছু ট্রিটমেন্ট রেখেছি অপশন, সেক্ষেত্রে আপনার একটা অ্যান্টিবায়োটিক তো রাখবেনই। আমরা যেটা এজিথ্রোমাইসিন গ্রুপের একটা অ্যান্টিবায়োটিক রাখছি, সেটা ঠিক আছে, সাথে আপনি অ্যান্টিহিস্টামিন দেন। গলা ব্যথা আছে, গলা ব্যথা যদি থাকে, গলা ব্যথার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি দুটো কাজ করবেন গলা ব্যথার জন্য। একটা হচ্ছে গার্গল করবেন, এবং গার্গল করার একটা সহজ নিয়ম হচ্ছে হালকা কুসুম গরম পানি দিয়ে। বাজারে অনেকগুলা ওই অনেক রকম গার্গলের সলিউশন পাওয়া যায়, সলিউশন মিক্স করে করা দরকার নেই। আপনি যেটা করবেন সেটা হচ্ছে সাধারণ হচ্ছে আপনি কুসুম গরম পানিতে গার্গল করেন। এক্ষেত্রে সহজ ওয়ে আছে, সেটা হচ্ছে যে 1 গ্লাস যদি কুসুম গরম পানি নেন তাহলে 1 চামচ লবণ দিবেন, আর যদি হাফ গ্লাস কুসুম গরম পানি নেন তাহলে হাফ চামচ লবণ দিয়ে গার্গল করবেন, এনাফ, শেষ। আর কিন্তু কিছু সমস্যা নেই কিন্তু। আচ্ছা, আর একটা কাজ হয় সেটা হচ্ছে যে আমরা বলি যে প্যারাসিটামল গ্রুপে ওষুধ খাইতে ব্যথা হলে আর কি, সাথে জ্বর, মানে জ্বর এবং গলা ব্যথার জন্য কিন্তু প্যারাসিটামল দিয়ে কাজ হয়, যেটা আমরা সাধারণত ইউজ করি। তবে আরও ভালো হয় যদি একটু পাওয়ার বাড়ানো যায়, যেমন বাজারে নাপা এক্সটেন একটা পাওয়া যায়। নাপা এক্সটেন হচ্ছে নর্মালি নাপা 500 mg, নাপা এক্সটেন হচ্ছে 665 মিলিগ্রাম। এটা সকালে একটা রাত্রে একটা, এটা গার্গল করলেন। আর যদি তার একটু সর্দি বা ঠান্ডা থাকে সেক্ষেত্রে আমরা একটা অ্যান্টিহিস্টামিনের কথা বলি, যেটা ফেক্সোফেনাডিন গ্রুপের, ফেনাডিন বা ফেক্সো। এই তো গার্গল করলেন, আপনি ফেক্সোফেনাডিন খেলেন, আপনার গলা ব্যথা থাকলে সেখানে নাপা এক্সটেন্ড খেলেন, একটা অ্যান্টিবায়োটিক খেলেন। আর আরেকটা যে কাজ করতে হবে সেটা হচ্ছে যে আপনি যে দৈনন্দিন যে পানিটা খাচ্ছেন পারলে হালকা একটু কুসুম গরম পানি মিক্স করে খান। সাথে বলা হচ্ছে যে আপনি বারবার যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি চা খেতে পারেন, এবং সেই চাটা হবে হচ্ছে যে লেবু চা, লেবু থাকতে পারে ওর মধ্যে লং থাকতে পারে, এবং ওর মধ্যে আদা লং লেবু, এই তিনটেই দেন, এবং দেখবেন যে খুব ভালো কিন্তু কাজ করে। ফ্রিকোয়েন্টলি আপনি এই ইয়াটা খান। এবং অনেকে কিন্তু চা খায়, তাদের কিন্তু এটি একটা সুযোগ চাটা খাওয়ার। এবং বলা হচ্ছে যে কাপে না মগে নিয়ে খান, তাহলে কিন্তু অনেক ভালো কাজ হবে এটা। আচ্ছা, বাচ্চাদের আর একটা বিষয় নিয়ে অনেক করেন আর কি, মায়েরা জানতে চায়, সেটা হচ্ছে যে বাচ্চা খায় না। এই এই বিষয়টা কিন্তু মানে এত বেশি কমন, বিশেষ করে চেম্বারে যে রোগীগুলো দেখা যাচ্ছে যে আসে বা আমরা দেখি,
দেখা যাচ্ছে যে যদি একটু বড় বাচ্চা হয়, বিশেষ করে হয়তো বা দেখা যাচ্ছে যে 1 বছর 2 বছর পরে যে বাচ্চাগুলো আসে আর কি, ম্যাক্সিমাম ক্ষেত্রেই বা 5-6 বছরের বাচ্চাগুলো বেশি, মায়েদের একটাই কমপ্লেন থাকে, যত কমপ্লেনই বলুক না কেন, একটা কমপ্লেন খুব বলে যে বাচ্চা খেতে চায় না। এই সমস্যা কিন্তু খুবই আমরা পাই। তো সেক্ষেত্রে আগে আমি একটা কথা বলি, যদি বাচ্চা যদি খেতে না চায়, এইটা সমস্যাটার উৎপত্তি কিন্তু আপনাদের আগে বুঝতে হবে। সেটা হচ্ছে যে তার হিস্ট্রিটা আগে কিন্তু মেন ইম্পর্টেন্ট, অর্থাৎ সে প্রথম 6 মাসে বুকের দুধ খেয়েছিল কিনা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেকে আছে যে দেখা যাচ্ছে 1 মাস 2 মাস পর থেকেই কিন্তু কৌটার দুধ অথবা দেখা যাচ্ছে যে গরুর দুধ খাওয়ানো শুরু করে। তো তাদের কিন্তু প্রবলেম কিন্তু হবেই, প্রবলেম হতে বাধ্য আর কি। তার মানে সে আপনি কিন্তু আসলে লাইন আপে ছিলেন না। প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর কথা বলা হয়, এরপরে যেটা বলা হয় 6 মাস পর থেকে বুকের দুধের সাথে সাথে কিছু এক্সট্রা খাবার দেওয়া হয়, যেটাকে আমরা কমপ্লিমেন্টারি ফিডিং বলছি। আস্তে আস্তে বাচ্চাকে অ্যাডাপ্ট করতে হয় যে এই খাবারগুলো। এরপরে যেটা হয় যে বলা হয় 1 বছর পর্যন্ত বুকের দুধটা আগে প্রায়োরিটি পাবে, অর্থাৎ বুকের দুধ বেশি খাবে। আর সাথে যেটা বলা হচ্ছে যে আপনার যে খাবারটা কমপ্লিমেন্টারি ফিডিং, সেটা খাবে হচ্ছে এর পরের অপশনে, অর্থাৎ সেটা হবে হোমমেড। এবং ওই ব্যাপারে আমি একটু বলতে চাই যে হোমমেড খাবার কিন্তু হবে, বাড়ির তৈরি হাঁড়ির খাবার, এর বাইরে কিন্তু না। অনেকে দেখা যাচ্ছে যে বাইরের খাবার খুব খাওয়ানোর চেষ্টা করে, সেটা কিন্তু দেওয়া যাবে না। তার মানে কমপ্লিমেন্টারি ফিডিংটা হবে হচ্ছে একদম বাড়ির তৈরি খাবার আর কি। আচ্ছা, এরপর যখন 1 বছর যখন বাচ্চা পার করলো তখন কি করবেন? 1 বছর পার করলেই যেটা করতে হবে যে বুকের দুধটা চলে যাবে সেকেন্ড অপশনে। প্রথম অপশন হচ্ছে কমপ্লিমেন্টারি ফিডিং, অর্থাৎ বাড়ির তৈরি হাঁড়ির খাবারটা। এটি হচ্ছে এবং 2.5 বছরে গিয়ে বুকের দুধটাও চলে যায়, মানে বন্ধ করে দিতে হবে। এখন এই যে 1 বছরের পর যে বুকের দুধটা পরে চলে গেল, তাহলে কয়বার খাবে? এটাও কিন্তু একটা কোশ্চেন আপনাদের অনেকে করেন। সেক্ষেত্রে বলা হচ্ছে যে 5 থেকে 6 বারের বেশি দরকার হয় না। আর কমপ্লিমেন্টারি ফিডিংয়ের ব্যাপারে আমি একটু বলি, সেটা হচ্ছে যে 6 মাস পর যখন আপনি শুরু করবেন কমপ্লিমেন্টারি ফিডিং, এটাকে আমরা বলি উইনিং করা, অর্থাৎ একটা বাচ্চাকে অ্যাডাপ্ট করা এই যে খাবারের সাথে। এবং উইনিংটা করতে খুব স্লোলি, কারণ বাচ্চা কিন্তু যখন একটা খাবার আপনি নতুন দিচ্ছেন, সে কিন্তু সঙ্গে সঙ্গে সেটা কিন্তু রিসিভ না করতে পারে, তাকে তো রিসিভ করতে হবে। তখন যেটা আমরা বলি সেটা হচ্ছে যে আপনি খাবারটা শুরু করবেন খুব স্লোলি। যেমন হয়তো বা দেখা যাচ্ছে 6 মাস তার পূর্ণ হলো, এখন আপনি তার কমপ্লিমেন্টারি ফিডিং শুরু করুন। প্রথম দিন আপনি একটু মানে রাইপড ব্যানানা, অর্থাৎ হচ্ছে আপনার পাকা কলাটাকে একটু ম্যাশ করে, হাতে ম্যাশ করে দেন, ও একটু খাক, অল্প করে দেন। তারপরের দিন আপনি যেটা করবেন, একটু যে ডাল, যেটা একটু ঘন করে ডাল রান্না করেন, সেই ডালটা চামচ করে খাওয়ান, দেখেন সে অ্যাডাপ্ট করতে পারে কিনা। তারপরের দিন আপনি যেটা একটু খিচুড়ি দেওয়ার চেষ্টা করেন। এবং খিচুড়ির ব্যাপারে একটা ইনফরমেশন আপনাদের আমি দিই। খিচুড়ির ব্যাপারটা হচ্ছে যে আপনি খিচুড়িটা তৈরি করবেন, এমন আমি এর নাম দিচ্ছি জয়া খিচুড়ি, এরকম কিন্তু টার্ম নেই, কিন্তু আমি জয়া খিচুড়ি নাম দিচ্ছি এই জন্য যে খিচুড়িটা তৈরি হবে সব কিছু দিয়ে। অর্থাৎ আপনি চাল দিলেন, ডাল দিলেন, অন্যান্য যা যা দেওয়ার দিলেন, সেখানে যেটা করবেন যত রকমের সবজি বা শাক আছে সব দেওয়ার চেষ্টা করবেন। 2-3 রকমের শাক আপনি কিছু ছিঁড়ে ছিঁড়ে কয়েকটা পাতা দিলেন। আপনি যত রকমের মৌসুমি আপনার হচ্ছে ইয়ে আছে, সবজি আছে, সবগুলো দেওয়ার চেষ্টা করবেন। এবং একটা কথা মনে রাখতে হবে, আপনি তো তেল তো দিলেনই, তেল দেওয়ার পর এইখানে 2 চামচ বেশি তেল দিবেন, কারণ বাচ্চাদের এখানে আসলে ফ্যাট বা তেলের একটু দরকার আছে। এই জন্য আপনি 2 চামচ বেশি তেল দিবেন, সেটা বাচ্চার স্কিনের জন্য, বাচ্চার গ্রোথের জন্য, অর্থাৎ ভিটামিন ইটা সে পাবে আর কি। এই যে খিচুড়িটা হলো আপনি চামচে করে খাওয়াবেন, ওটা হবে সেমি সলিড, চামচে করে জন্য খাওয়া যায়। তারপরে হয়তো আপনি চতুর্থ বা পঞ্চম দিনে আপনি গিয়ে আর একটা ফল অ্যাড করলেন, অর্থাৎ আস্তে আস্তে অ্যাড করবেন, একবারেই কিন্তু সব আপনি খাওয়ানোর চেষ্টা করবেন না। আর একটা কথা বলি, বাচ্চার মায়েরা অনেকে বলে যে বাচ্চার পেট ভরে না। আসলে বাচ্চাকে যদি আপনি যদি আলট্রাসোনোগ্রাম করে যদি বাচ্চার পেটটা দেখানো যেত, বাচ্চার পেট কিন্তু খুব বেশি বড় না, অল্প, মানে ছোট আর কি, যার জন্য অল্প খাবারে কিন্তু হয়ে যায় আর কি। আচ্ছা, আর একটা বিষয় যেটা আপনাদের আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে খাবারের বিষয়ে দেখা যাচ্ছে যে অনেকে 1 বছর 1.5 বছরে গিয়ে অন্য কিছু খাওয়ানোর চেষ্টা করেন। অনেকে আমাকে বলেন আর কি যে এখন তো অনেক রকম কি বলে বল বৃদ্ধিকারক, অনেক নিউট্রিয়াস, অনেক রকম মানে পাওয়া যায়, ফর্মুলা মিল পাওয়া যায়। অনেকে বলেন কমপ্লেন দিতে, বাচ্চাকে লম্বা করতে চায়। অনেকে দেখাচ্ছে ডানো, এই টাইপের অনেক কিছু দিতে চান। এগুলোর কোনো দরকার নেই কিন্তু। এগুলো দিলে সমস্যা কি হবে? এগুলো দিলে সমস্যা হবে যে বাচ্চা অ্যালার্জিটা সমস্যায় পড়বে, অর্থাৎ বাচ্চা অ্যালার্জি তৈরি করবে। এবং আপনি দেখেন যে গরুর দুধের কথা যদি বলা হয়, গরুর দুধটা কিন্তু প্রচুর মানে হাইলি অ্যালার্জেন, মানে অ্যালার্জিক। এই গরুর দুধ যারা খায়, যে সমস্ত বাচ্চারা খায়, তাদের কিন্তু অ্যালার্জি সমস্যা থাকেই। দেখবেন যে অ্যালার্জি সমস্যা বোঝার কিন্তু খুব সিম্পল একটা ওয়ে আছে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। যে মশা যদি কামড় দেয়, তারা দেখবেন যে ওই জায়গাটা লাল হয়ে যায় আর কি, তখন বুঝতে হবে যে অ্যালার্জি সমস্যা আছে। আর কারো যদি একবার অ্যালার্জি থাকে, এটা মনে রাখেন যে তার সারা জীবনে অ্যালার্জি থাকবে। মানে অ্যালার্জি মোট কথা যদি আমি খাঁটি বাংলায় বলি, এটা রক্তের একটা সমস্যা। বাবা একটা টিস্যু নিয়ে আসো তো, টিস্যু। আচ্ছা, আর একটা যে বিষয়টা যেটা আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে
এই সমস্ত বাচ্চার অনেকেই বলে মায়েরা যে না আমি তো বাচ্চাকে গরুর দুধ খাওয়াচ্ছি, কই ওর তো কোনো অ্যালার্জির সমস্যা নাই, ওর তো ঘন ঘন হাসি কাশি হয় না, ওর তো ঘন ঘন নিউমোনিয়া হয় না, বা ওর তো দেখা যাচ্ছে যে এরকমভাবে চুলকালে এরকম লাল হয় না, আপনি তো এটা বলছেন তাহলে কেন? বিষয়টা হচ্ছে তখন মানে এখন যদি নাও হয়, পরবর্তীতে অর্থাৎ ভবিষ্যতে কিন্তু তার যেটা হচ্ছে শ্বাসকষ্টের সমস্যা, যেটা আমরা একটা কমন রোগ বলি ব্রঙ্কিয়াল অ্যাজমা, সেটা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। এবং যদি বিশ্বাস নেই এটা অনেক সময় মিলিয়ে দেখবেন, এখন পাচ্ছে না পরবর্তীতে ইফেক্ট পড়বে। আচ্ছা, আর একটা বিষয় যেটা হচ্ছে যে খাওয়ানোর ব্যাপারে আর একটা একটু বলি, সেটা হচ্ছে তাহলে খাওয়াবেন কবার? একটা বাচ্চাকে যে আপনি কমপ্লিমেন্টারি ফিডিংটা দিলেন সেটা কবার দিবেন? প্রথম বিষয়টা বলি, সেটা হচ্ছে যে আপনি ফুল যে খাবারটা আর কি, সেটা হেভি যে ডায়েটটা বলছি সেটা হচ্ছে 3 বার, অর্থাৎ সকাল দুপুর রাত। এবং আরেকটা মজার বিষয়টা শেয়ার করি আপনাদের সাথে, ওই যে 3 বার যে বাচ্চারা খাবে, চেষ্টা করবেন আপনাদের সাথে বাচ্চাকে নিয়ে খাওয়া। এটাতে হবে কি, বাচ্চা খাওয়াটা শিখবে, বাচ্চা প্র্যাকটিসের ব্যাপার। 1 বছর একটা বাচ্চা যদি সে নিজে নিজে যদি একটু বসে, একটা আপনি ওর জন্য একটা কী বলবো একটা প্লেট দিলেন, আপনারা যখন খাচ্ছেন ওকে পাশে দিলেন, খাবারগুলো দিলেন, ও যেটুকু খাক না একটু একটু খাক, ফেলে দিক, তাতে খাওয়া শিখবে। এই জন্য যেটা হ্যাভি ডায়েট সেটা 3 বার কিন্তু দিতে হবে, সকাল দুপুর আর রাত, এটা একটু মাথায় রাখেন। আর একটা বিষয় যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাচ্চাদের খাওয়ার ব্যাপারে যেটা অনেক সময় বাবা মা অনেক জোর করে, সেটা কিন্তু অবশ্যই করা যাবে না। চেষ্টা করতে হবে যে বাচ্চাকে যতটা সম্ভব একটা নির্দিষ্ট টাইম মতো খাওয়ানো। আচ্ছা, সাথে আর একটা বিষয় হচ্ছে যে 3 বার তো হ্যাভি ডায়েট দিলাম, আর 2 বার আমরা স্ন্যাক্স বা আমরা দিব হচ্ছে নাস্তা দিব আর কি, সেটা 10:30 থেকে 11:30, আর একটা দিব হচ্ছে 4:30 থেকে 5:30। সেখানে আমরা ফল রাখবো, আমরা কিছু হাতের তৈরি কিছু মানে পুষ্টিকর খাবার রাখার চেষ্টা করবো আর কি। এভাবে কিন্তু আগানো উচিত আর কি। এটা গেল হচ্ছে শিশুদের যে সমস্যাটা আপনারা বেশি আমাদেরকে নক করেন। পরে যদি আসি, এর পরের যেটা এজটা 12 বছরের পর অ্যাডোলেসেন্ট, অর্থাৎ হচ্ছে কিশোর কিশোরী, এই ব্যাপারে কিন্তু আমাদের যে করোনার যে গাইডলাইনটা আছে, যে গাইডলাইন অনুযায়ী আমরা ট্রিটমেন্ট দিই, এবং যে গাইডলাইনের বলেই কিন্তু আমি কিছুক্ষণ আগে একটা কথা বললাম যে এইখানে আপনারা যে প্রোফাইলেকটিক যে ড্রাগগুলো খাওয়ার কথা বলেন, বা অনেকে জিজ্ঞেস করেন এটা খাবো কিনা, হাইড্রক্সিক্লোরোকুইন বা আইভারমেকটিন, অনেক কিছু কিন্তু বলেন, এগুলো কিন্তু এখনও কিন্তু এইভাবে রিকমেন্ড করেনি, এটা কিন্তু ক্লিয়ার। কারণ আমরা যা বলছি সবই কিন্তু গাইডলাইনের বাইরে যাওয়ার কিন্তু ওয়ে নাই। কারণ ডব্লিউএইচও হচ্ছে আমাদের মানে সবচেয়ে বড় সংস্থা, আপনারা জানেন, যা বলে আমরা সেটাই চেষ্টা করি। এবং শুধু ডব্লিউএইচও না, ডব্লিউএইচওকে সামনে রেখে বিভিন্ন দেশের গাইডলাইনকে এক করে আমাদের কিন্তু গাইডলাইন আছে, গাইডলাইন হয়েছে। এবং মার্চে প্রথম গাইডলাইন হয়, এবং গত 2 সপ্তাহ বা 1 সপ্তাহ আগে নতুন আর একটা গাইডলাইন এসেছে, সেখানে কিন্তু একই কথা বলা হয়েছে, সেখানে কিন্তু এরকম প্রোফাইলেকটিক ড্রাগের কথা বলা হয়নি। এটা কিন্তু আমি বারবার সেটা বলছি। তাহলে এখন বিষয়টা হচ্ছে যে ওষুধ খাওয়ার ক্ষেত্রে প্লিজ একটু সাজেশন নিয়ে খাওয়ার চেষ্টা করবেন, প্রোফাইল্যাক্সিস নিজেদের মতো করে খাওয়ার দরকার নেই। আর একটা বিষয় যেটা বলি গাইডলাইনে, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই যে অ্যাডোলেসেন্ট যে গ্রুপটা 12 বছরের পর, অর্থাৎ এই এজটা তো এমনিতেই খুব বেসামাল একটা এজ, এই সময়ে অনেক কিছু চেঞ্জ হয়। বিশেষ করে দেখা যাচ্ছে যে ছেলে মেয়ের মধ্যে দেখা যাচ্ছে যে মেয়েদের মধ্যে বেশি চেঞ্জ হয়, তাদের সব দিক দিয়ে মানসিক চেঞ্জ, শারীরিক চেঞ্জ সবই হয়ে যায় আর কি। যার জন্য এই এজটা কিন্তু খুব একটা মানে কী বলবো, একটা খারাপ একটা সময়। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় যেটা বালাই, একটা এই বয়সটা কিন্তু আসলে খুব সিরিয়াস, অনেক ভুল করার সম্ভাবনা থাকে। আর এখন মিডিয়ার যুগ, ইন্টারনেটের যুগ, তারপরে দেখা যাচ্ছে যে এখন করোনাতে স্কুল কলেজ বন্ধ, এখন কিন্তু সবাই একটা ইয়ের মধ্যে আছে, বাসার মধ্যে। দেখা যাচ্ছে মিডিয়া একটা মোবাইল ডিভাইসই কিন্তু এখন কিন্তু অনেকের কিন্তু বলা যাচ্ছে যে সবচেয়ে কাছের হচ্ছে কি বলবো যে সঙ্গী হয়ে গেছে। তারপরে এই এজটা কিন্তু খুবই একটা মানে ভাইটাল একটা এজ। আবার দেখা যাচ্ছে যে 12 বছর মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে 14 বছরে গিয়ে এদের কিন্তু এই চেঞ্জটা আরও বেশি হয়। তারপরে এই বয়সটা কিন্তু খুব ভালোভাবে ট্যাকেল করতে হবে। আর কেন আমি কথাটা বললাম সেটা হচ্ছে যে ডব্লিউএইচও বা আমাদের যে বাংলাদেশের যে গাইডলাইন আছে বা বিভিন্ন দেশের যে গাইডলাইনগুলো আছে, সেই গাইডলাইনে কিন্তু এই যে বয়সটার কথা বলা হয়েছে অ্যাডোলেসেন্ট মানে কিশোর কিশোরী, এই এজে একটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে যে তাদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে বলা হয়েছে আর কি। অর্থাৎ মেন্টাল সাপোর্টটা খুব বড় ব্যাপার। এখন কথা হচ্ছে যে একটা ছেলে বা মেয়ে অনেকদিন থেকে স্কুলে যাচ্ছে না, তার বন্ধু বান্ধবীর সাথে মিশতে পারছে না আর কি, তাদের সাথে হয়তো বা দেখা যাচ্ছে যে একটু ঘোরার কথা, ঘুরতে পারছে না, আড্ডা দিতে পারছে না, তা তো মানসিকভাবে অনেক শঙ্কিত থাকবে, তারা মানসিকভাবে অনেকটা দেখা যাচ্ছে ডিপ্রেস থাকবে। তারা এই যে ডিপ্রেশন, এই ডিপ্রেশনটা কিন্তু হতে দেওয়া যাবে না। এবং আপনারা জানেন যে মার্চ থেকে শুরু হয়েছে, এখনও কিন্তু করোনার সেই প্রকোপটা চলছে, এবং আমরা থার্ড ফেজ, এরপর ফোর্থ ফেজ, মানে থার্ড ফেজ শেষ করে ফোর্থ ফেজ, মানে বুঝতে পারছেন যে করোনার কত একটা মানে ক্রিটিক্যাল মোমেন্টের মধ্যে আমরা যাচ্ছি আর কি। রোগীর সংখ্যা আমাদের কত বেড়ে যাচ্ছে, আপনারা নিজেরাও কিন্তু এখন দেখছেন খবরে। তার মানে এই বিষয়টা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট বিষয়।
যে এই সময়টাতে বাচ্চাদেরকে মানসিকভাবে সুস্থ রাখা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় এবং গাইডলাইনে বলা হয়েছে। তো এই ফাঁকে আমি একটু বলি যে যে ট্রিটমেন্টের কথা ডব্লিউএইচওতে বলা হয়েছে তার মধ্যে প্রথম কিন্তু একটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে প্রিভেন্টিভ। অর্থাৎ এটা ট্রিটমেন্ট যেহেতু ওইভাবে নেই, সেক্ষেত্রে প্রিভেন্টিভ ট্রিটমেন্টটা হচ্ছে বেটার, অর্থাৎ আমরা কিছু জিনিস মানব আর কি। 2 নম্বরে যেটা বলা হয়েছে যে এক্ষেত্রে আমরা নর্মালি যে ট্রিটমেন্টগুলো দিই, যে কোনো সিমটোমেটিক ট্রিটমেন্ট, আপনার যে উপসর্গ আছে সেই উপসর্গ মাফিক আমরা ট্রিটমেন্টটা দিচ্ছি আর কি। এটা সিমটোমেটিক ট্রিটমেন্ট। 3 নম্বর অপশনেই কিন্তু আমি যে কথাটা এতক্ষণ বললাম সেটা বলা হয়েছে যে তার হচ্ছে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট অথবা মেন্টাল সাপোর্ট। সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট বলতে এটাই বোঝাচ্ছে যে মেন্টাল সাপোর্ট, তাকে মেন্টাল সাপোর্ট দিতে হবে। কীভাবে? সে বাচ্চার সাথে খেলতে হবে, তার সাথে বন্ধুর মতো মিশতে হবে, এবং গাইডলাইন এটা বলা আছে যে বাচ্চার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। ক্রিয়েটিভিটি আছে বা ক্রিয়েটিভ কিছু কাজ সে জানে, সেটাকে বের করে আনতে হবে। সে ভালো আঁকতে পারে, আপনার বাচ্চা বা আপনার ছেলে বা মেয়ে, তাকে আঁকতে দিন। ভালো গান গাইতে পারে, তাকে গানের প্র্যাকটিসটা করেন। সে ড্রয়িং ভালো পারে, ড্রয়িং করতে দিন। যে যেটা ভালো পারে সেই ক্রিয়েটিভ কাজগুলোকে করতে দিন আর কি। তাহলে যেটা হবে যে বাচ্চা একটা নির্দিষ্ট একটা কাজের মধ্যে থাকবে, এবং এই ক্রিয়েটিভ কাজের মধ্যে থাকলে দেখা যাচ্ছে ওটাতে তার কিন্তু অনেকটা ডেভেলপ হবে আর কি। তার মানে ম্যাচুরেশনটা ভালো হবে আর ডেভেলপমেন্টটা ভালো হবে। আমরা ডেভেলপমেন্ট বলতে কিন্তু শুধু শারীরিক ডেভেলপমেন্টের কথা বলি না, আমরা কিন্তু মেন্টাল বা মানসিক কিন্তু ডেভেলপমেন্টের কথা বলি। এই বিষয়টা কিন্তু অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে, এবং এই বিষয়টা কিন্তু বারবার কিন্তু গাইডলাইনে বলা হচ্ছে আর কি। আচ্ছা, আর একটা যে বিষয়টা, যে এই যে করোনাকালীন সময় যে শিশুর যত্নের বিষয়টা আমি বারবার বলছি, যে কোনো এজের ক্ষেত্রে আর কি, হ্যাঁ, জ্বরের ক্ষেত্রে একটা কথা আপনাদের বলি, আপনারা নক করেন যে জ্বর এসেছে বাচ্চার করোনা কি না। প্রথম বিষয়টা যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে জ্বর আসলেই যে আপনার করোনা হবে তা না, সাথে কিছু শ্বাসতন্ত্রের সমস্যা থাকতে হবে। এটা তো জ্বরের বিষয়টা আমরা বলি, অনেকে এগুলো কিছু থাকে না, শুধু জ্বরের কথা বলে যে স্যার শুধু জ্বর আছে আমি কি করব, বা ভাইয়া জ্বর আছে আমি কি করব, বা আমার অনেক বন্ধু বান্ধবী আছে তারা বলে যে বন্ধু জ্বর কি করা যায়। প্রথম বিষয়টা হচ্ছে জ্বরের ব্যাপারটা, যেহেতু বলছি কীভাবে কমাবেন। 2 নম্বর বিষয় যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে জ্বর আসলে এটাকে আমরা কিন্তু 3 দিন বা 72 ঘন্টা ওয়েট করবো, যদি তার অন্য কোনো সমস্যা না থাকে, তার কোনো কাশি নাই, তার কোনো রকমভাবে শ্বাসতন্ত্রের মানে শ্বাসকষ্টের কোনো সমস্যা নাই, তাহলে আমরা কিন্তু জ্বরটাকে অবজার্ভ করব। কতক্ষণ করব? 72 আওয়ার্স অথবা 3 দিন। 3 দিন আমি দেখব যে বাচ্চার জ্বরের কী অবস্থা। সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে মজার ব্যাপারটা হচ্ছে, ইন্টারেস্টিং হচ্ছে, ভাইরাল জ্বরটা বেশি হয়, এবং আমরা 72 ঘন্টা পর যদি দেখি যে এই জ্বরটা চলে গেছে, তাহলে ধরে নিতে হবে যে এটা ভাইরাল ফিভার ছিল, অর্থাৎ ভাইরাস জনিত জ্বর ছিল, এবং এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়। আমি অনেকগুলা নক পেয়েছি যে বাচ্চার ডায়রিয়া শুরু হয়ে গেছে, জ্বর তারপর ডায়রিয়া। হ্যাঁ, এটা হতে পারে। অর্থাৎ এখন যে ডায়রিয়াগুলো হচ্ছে, এই সিজনে যে ডায়রিয়াটা হয় সেটা হচ্ছে একটা ভাইরাস দিয়ে হয়, যেটা রোটা ভাইরাস বলে, অর্থাৎ রোটা ভাইরাল ডায়রিয়া। এটাতে কিন্তু জ্বর হতেই পারে। সো এটা 3 দিন কিন্তু আপনাকে ওয়েট করতে হবে। যদি বলা হয় যে 3 দিন কাভার হয়ে গেছে, জ্বর এখনও আছে, তাহলে কিন্তু বুঝতে হবে যে এটা ভাইরাল না, এটা ব্যাকটেরিয়াল। তার মানে যে তার এটাতে অ্যান্টিবায়োটিক লাগবে। একটা কথা আপনারা হয়তো জিনিসটা বুঝছেন বা বোঝেন, তবু একটু বলি যে ভাইরাসকে মারতে কিন্তু অ্যান্টিবায়োটিক কোনো কাজ করতে হবে না, ব্যাকটেরিয়াকে মারতে অ্যান্টিবায়োটিক কাজ করতে পারবে। কোনো ব্যাকটেরিয়ার কারণে যদি হয় তাহলে আমি অ্যান্টিবায়োটিক দিব, কিন্তু ভাইরাস মারতে লাগবে অ্যান্টিভাইরাল অথবা ভ্যাকসিন, দুটো জিনিস লাগবে, হয় অ্যান্টিভাইরাল লাগবে অথবা ভ্যাকসিন। অ্যান্টিভাইরাল কিন্তু আমরা তেমন একটা ইউজ করছি না, এটা কিন্তু একদম পুরো স্পষ্ট। 2 নম্বর হচ্ছে যে আমরা যেটা বললাম যে ভ্যাকসিন, সে ভ্যাকসিন তো আপনারা জানেন যে অলরেডি অনেক দেশই কিন্তু পরীক্ষামূলক এটা কাজ করছে, কিন্তু এখনও কিন্তু এরকম 100% কিন্তু আমরা পারফেক্ট এখনও কিছু এরকম পাইনি। তার মানে আমাদেরকে ওয়েট করতেই হচ্ছে আর কি, যেহেতু অ্যান্টিভাইরালও আমরা ইউজ করতে পারছি না, সাথে কোনো ভ্যাকসিনও নেই। সো আমাদেরকে যা সিমটোমেটিক ট্রিটমেন্ট বা উপসর্গভিত্তিক ট্রিটমেন্ট দেওয়া ছাড়া তেমন কিছু করার নেই। এই জন্য সবচেয়ে বেটার বলা হচ্ছে যে প্রিভেন্টিভ মেজারটা নেওয়া কিন্তু ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে বাচ্চা অনেক দিন থেকে বাসায় আছে, আপনি তাকে বাইরে নিতে চাচ্ছেন, এটা সাধারণত না করাটাই বেটার। একটা কাজ করতে পারেন, যদি আপনার নিজস্ব বাসা হয় সেক্ষেত্রে আপনি ছাদে নিতে পারেন, বিকালে করে আপনি ছাদে নিয়ে ঘুরতে পারেন। তবে একান্তই যদি বাইরে আশেপাশের মধ্যে একটু দেখা যাচ্ছে যে একটু ফাঁকা জায়গা নিতে চান, তাহলে অবশ্যই মাস্ক পরে নিয়ে যাবেন। এই প্রসঙ্গে মানে করোনা সম্পর্কে যদি বলতে একটা জিনিস আমি বলি যে করোনাকে প্রিভেন্ট করা, মোকাবেলা করা কিন্তু খুব ইজি একটা বিষয়। সেক্ষেত্রে কিন্তু খুব ইজি বলা যায় যে ওয়ে আছে, সেটা হচ্ছে যে মাস্ক যদি পরেন। কারণ আপনারা জানেন যে করোনা ভাইরাস যেটা, একে নোবেল বলা হয়। নোবেল বলার একটা কারণ হচ্ছে যে এটা কিন্তু এমনিতে কিন্তু আপনার বাসায় আসবে না, তাকে নিয়ে আসতে হবে। অর্থাৎ একটা বিষয় যেটা হচ্ছে যে আপনি যদি মাস্কটা ব্যবহার করেন, আপনি বাইরে গেছেন, প্রয়োজনেই গেছেন, যে কোনো কাজে গেছেন, কথা হচ্ছে যদি হাসি কাশি যদি না আসে, সেই ভাইরাসটা কিন্তু আসবে না।
সেই ভাইরাসটা কিন্তু আসবে না। একজন হাসি কাশি দিলে আপনি যদি আপনার মুখটা যদি খোলা থাকে, আপনার নাক অথবা মুখ এই ছিদ্রগুলো দিয়েই তো সাধারণত আপনার এই করোনা ভাইরাসটা ঢুকবে, তাই তো? সেটাই যদি আপনি আটকায় রাখেন তাহলে তো আর করোনা ভাইরাস হওয়ার সম্ভাবনা নাই। এটা একটা ব্যাপার। আর ২ নম্বর যেটা হয়, যেভাবে করোনা ভাইরাসটা আসে, সেটা হচ্ছে যে আপনার যদি কোনো মানে সারফেসে, অর্থাৎ কোনো হচ্ছে ফার্নিচার, হ্যাঁ, যে হার্ড সারফেস বা ফার্নিচারগুলোতে যদি হাত দেন, দেখা যাচ্ছে যে একই গেটে তালা সবাই একই সাথে ব্যবহার করছেন, অথবা ফার্নিচারটা ব্যবহার করছেন, কোনো অফিসের যে লকটা সেটা সবাই ইউজ করছেন, সেটা তো হবে না। এই জন্য বেটার হচ্ছে একটা গ্লোভস পরা। তার মানে হচ্ছে কেউ যদি মুখে একটা মাস্ক এবং হাতে একটা গ্লোভস পরে, তাহলে কিন্তু বলা যায় যে সে 99% কিন্তু নিজেকে কিন্তু প্রোটেক্টিভ রেখে ফেললো আর কি, বা প্রোটেকশন দিয়ে ফেললো। এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপর আপনি যখন বাসায় আসলেন, বাসায় এসে সরাসরি আপনি আপনার ওয়াশরুমে গিয়ে আপনি একটা বাথ নেন, আপনি গোসলটা করে ফেলেন। পারলে গরম পানি হলে বেটার, না হলেও সমস্যা নেই। তারপরে একটু নিয়মের মধ্যে যদি থাকেন তাহলে কিন্তু সম্ভব। আচ্ছা, যে প্রসঙ্গে আমি একটু যাচ্ছিলাম, আমি আর ২-১ মিনিট বলে আমি একটু কোশ্চেনে যাব। সেটা হচ্ছে যে এই বাচ্চাদের ক্ষেত্রে আর কি। তো এটাই বললাম যে সাধারণত চেষ্টা করবেন যে ৩ দিন পর্যন্ত ওয়েট করা, যদি তার জ্বর ছাড়া অন্য কোনো উপসর্গ না থাকে। আর ডায়রিয়ার ক্ষেত্রে যেটা আপনারা অনেক সময় বলেন আর কি, যেহেতু রোটাভাইরাল ডায়রিয়া এখন খুব কমন হচ্ছে, এই ইয়াটাতে বেশ কমন, সেক্ষেত্রে রোটাভাইরাসও একই রকম ৩ দিনের দিনই সাধারণত কমতে শুরু করে। আর ডায়রিয়ার ব্যাপারে আপনাদের অনেকের সময় দেখা যাচ্ছে ৩ দিন পরও আপনারা নক করেন। একটা বিষয় বলি কি, যে রোটাভাইরাল ডায়রিয়া হোক আর যে কোনো ডায়রিয়ার কিন্তু একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনার ৩ থেকে ৫ দিন অথবা ৭ দিন, অনেকের ৩ দিন, অনেকের ৫ দিন, অনেকের ৭ দিন, এটা নির্ভর করে যার যার রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটির উপর। এটা কিন্তু লাগবেই। এখন ডায়রিয়ার একটা কিন্তু ভালো দিক আছে, কোনো যদি অর্গানিজম বা কোনো যদি জীবাণু যদি তার পেটে যায়, কারণ বাচ্চারা তো এটা সেটা ধরে, ওটা আবার মুখে দেয়, যে কোনো জীবাণু যদি পেটে যায় তবে কিন্তু ডায়রিয়া হয়। এবং উচিত কিন্তু এই ক্ষেত্রে যে সেই জীবাণুটাকে বের করতে দেয়া। কিন্তু হয় কি, যে ম্যাক্সিমাম অভিভাবক বলেন যে আমার ডায়রিয়াটা বন্ধ করে দেওয়ার কথা। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে যে তারা গ্রাম্য ডাক্তারকে দিয়ে দেখাচ্ছে, অনেক সময় কিছু ওষুধ খায় যেটাতে হয়তো বা ডায়রিয়া বন্ধ হয়ে যায়, মানে হিতে বিপরীত হয়। বিষয়টা হচ্ছে সেটা না, তার পেটের মধ্যে যত পয়জন ছিল সবগুলো বেরোতে দেন। এতে হবে কি, তার ৩ দিন বা ৫ দিন ঠিকই সময় লাগবে, কিন্তু তার কিন্তু আর হবে না। কিন্তু আপনি যখন একটা ওষুধ খাবেন, অ্যান্টিবায়োটিক খাবেন, তাতে দুটো সমস্যা। এক হচ্ছে তার পায়খানাটা বন্ধ হয়ে গেল, তার মানে তার জীবাণুটা পেটে রয়ে গেল, সেই জীবাণু থেকে আরও বেশ কিছু সমস্যা হতে পারে, এটা একটা বিষয়। আর ২ নম্বর যে জিনিসটা হচ্ছে, যে ওষুধগুলো আপনাকে দেয়া হচ্ছে সেই ওষুধগুলো কিন্তু বাচ্চাদের জন্য না। যেমন আমি আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা শেয়ার করি। গত পরশুদিন একজন আমাকে মেসেঞ্জারে এটা নক করেছে আর কি, যে তার বাচ্চার বয়স সম্ভবত ৮ বা ৯ মাস হবে, তার একটু ডায়রিয়ার মতো হচ্ছে, মেট্রোনিডাজল দিয়েছে আর কি, ফিল্মেট দিয়েছে আর কি। না না, মেট্রোনিডাজল তো দরকার নাই, ২ বছর আগে তো মেট্রোনিডাজল দেওয়ার কোনো দরকার নাই তো। সব ওষুধ তো ইচ্ছা মতো দেওয়া যাবে না, মেট্রোনিডাজল তো সবার ওষুধ না। আর ডায়রিয়া বলতে কি, ডায়রিয়া কেন মেট্রোনিডাজল দেবেন, এগুলো তো দরকার আছে, কারণ ডায়রিয়ারও অনেকগুলো ভাগ আছে। একটা কথা আমি একটা বলি, আর একটা, এই প্রসঙ্গ যেহেতু আসলো, অনেক সময় বলে, অনেকে মায়েরাই বলে যে আমার বাচ্চার পায়খানাটা একটু হালকা পাতলা হচ্ছে, অনেকে বলে যে রংটা সবুজ হয়ে গেছে, অনেকে বলে স্যাঁকড়া স্যাঁকড়া, অনেকে বলে ফেনা হয়। একটা কথা স্টিল বলি, যে যদি কোনো বাচ্চা যদি বুকের দুধ খায়, ধরেন তার বাচ্চার বয়স ৫ মাস, মানে ৬ মাস পর্যন্ত বুকের দুধ খাবে, সেক্ষেত্রে তার পায়খানার রং কখনো একটু সবুজ হতে পারে, কখনো স্যাঁকড়া স্যাঁকড়া হতে পারে, কখনো দেখা যাচ্ছে যে একটু ইয়া হতে পারে, কি বলে, দেখা যাচ্ছে যে অনেকটা বাবল বাবল হতে পারে আর কি। হ্যাঁ, এগুলোতে কোনো প্রবলেম, এগুলোতে কোনো ওষুধ দেওয়ার দরকার নেই। শুধু একটা জায়গাতে আমরা ভয় পাই আমরা ডক্টররা, সেটা হচ্ছে যদি যদি বাচ্চার পায়খানার সাথে রক্ত যায়, যেটাকে ডিসেন্ট্রি বলছি, এটা খুব ইম্পর্টেন্ট। এই একটা ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনি অ্যান্টিবায়োটিক লাগবে, সেক্ষেত্রে আমরা সিপ্রোফ্লোক্সাসিন অ্যান্টিবায়োটিক দিই। এক্ষেত্রে আমরা একটু দেখি, আপনারা অনেকে শেয়ার করেন যে পায়খানার সাথে রক্ত যাচ্ছে কিন্তু অ্যান্টিবায়োটিক হচ্ছে এইথ্রোমাইসিন দিয়েছে বা অন্য কিছু একটা দিয়েছে, না, এক্ষেত্রে কিন্তু একদম বলাই আছে যে সিপ্রোফ্লোক্সাসিন দিতে হবে। এই জন্য এই বিষয়গুলো যেন আপনাদের জন্য কোনো রকম সমস্যা সৃষ্টি না করে, এই জন্য আপনারা চেষ্টা করবেন যে ডক্টরদের সাথে একটু কন্ট্যাক্ট রাখতে, এবং যে অ্যান্টিবায়োটিক দরকার সেটাই চেষ্টা করবেন হচ্ছে খাওয়ানোর। এটা হচ্ছে বিষয়। আচ্ছা, আমার মনে হয় যে এই সমস্ত অনেক কিছু বললাম, এখন কিছু কোশ্চেনের অ্যান্সারে আমি মনে হয় যেতে পারি। আমি প্রথম থেকে একটু আসি। আচ্ছা, কাজী নিয়াজুর রহমান, হ্যাঁ বন্ধু, থ্যাঙ্কস। তারানা কাকুলি, থ্যাঙ্কস। জেসমিন আক্তার, ভাইয়া আমি একটা পোস্ট করেছি, ওটা পড়েন। আচ্ছা, আমি দেখছি, পেলে অবশ্যই পড়বো। মাহবুব আক্তার, মায়া ১৫ বছরের বাচ্চার সাথে হাঁপানি রোগী সে, তার করোনা হলে বাচ্চা সময় কতটুকু? ১৫ বছরের বাচ্চা সাথে হাঁপানি রোগী সে, তার করোনা হলে বাচ্চার সম্ভাবনা কতটুকু? এটা আসলে আমি ক্লিয়ার না, মানে কি করোনাটা কার কথা বলছেন? ১৫ বছরের বাচ্চার সাথে হাঁপানি রোগী সে, তার করোনা হলে বাচ্চার সম্ভাবনা। আচ্ছা, এখানে প্রথম হচ্ছে যে যদি হাঁপানি থাকে, যদি বাচ্চার যদি হাঁপানি থাকে, এটার সাথে আপনার যেটা হচ্ছে করোনার সম্পর্কটা এরকম ডাইরেক্ট নাই। আমি একটা কথা অবশ্য বলিনি,
যে করোনা ভাইরাস হতে হলে দুটো জিনিস লাগে, আমি বলেছি যে জ্বর থাকবে, সাথে শ্বাসতন্ত্রের কোনো সমস্যা, সেটা হতে পারে কাশি, হতে পারে গলা ব্যথা, হতে পারে শ্বাসকষ্ট। এই তো 3 নম্বর একটা পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে কিছু কোমরবিডিটি বলে, কিছু কোমরবিডিটি থাকলে তখন কিন্তু তার ফেটটা একটু অন্যরকম হয়। যেমন মনে করেন কারো যদি হার্টের সমস্যা থাকে, এটা একটা। 2 নম্বর হচ্ছে যে তার আগে থেকে শ্বাসতন্ত্রের কোনো ইনফেকশন আছে, এটা একটা হতে পারে। 3 নম্বর হচ্ছে তার এই যে অ্যাজমা যেটা বললেন আর কি, তার হাঁপানির সমস্যা আছে, এটা একটা। অথবা তার ডায়াবেটিস আছে, অথবা তার প্রেশার আছে। এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি করোনা হয়, তবে তাদের ফেটটা অনেক সময় খারাপ হয়ে যায় আর কি, তারা খারাপ হয়ে যেতে পারে। আর আমি মাহবুবা আক্তার মায়া, আপনার কোশ্চেনের অ্যান্সারটা আমি বুঝিনি। যদি এরকম হতে পারে যে 15 বছরের বাচ্চা, সে যদি হাঁপানি কোনো রোগীর সাথে থাকে, তার করোনা হওয়ার সম্ভাবনা কতটুকু? সেক্ষেত্রে সম্ভাবনা ওরকম নেই আর কি। কিন্তু যদি ওই লোকটা যদি করোনা রোগী হয়, তাহলে তো অবশ্যই তার জন্য কি বলবো, যে সম্ভাবনা তো অনেকটাই থেকে যায়। কারণ যদি কারো সন্দেহ হয় যে তার করোনা হতে পারে, তার জ্বর আছে, তার গলা ব্যথা আছে, বা শ্বাসকষ্ট, অথবা তার কাশি আছে, অবশ্যই উচিত হচ্ছে তাকে আইসোলেশনে রাখা। বাসায় যদি বাবার যদি এই সমস্যা থাকে, তাকে আইসোলেশন করেন, একটা আলাদা রুম দেন, এখানে হোম কোয়ারেন্টাইন বলে, আলাদা রুমে রাখেন। যদি বাথরুম দুটো থাকে, একটা আলাদা বাথরুমে তাকে যাওয়ার ব্যবস্থা করেন। অথবা দেখা যাচ্ছে বাথরুমে একটা ইউজ করেন, তাহলে সেক্ষেত্রে যেটা করবেন যে ওই বাবা যখন মানে বাথরুমটা ইউজ করবে অথবা গোসল যখন করবে, তার আধা ঘন্টার মধ্যে ওইখানে কাউকে যেতে দিবেন না, আধা ঘন্টা পর থেকে যেতে পারবেন। আমার যে তারপর জানা কিছু থাকলে আমাকে আবার একটু নক করেন। আমার বয়স 19 বছর, ঠান্ডা লেগেছিল কিছুদিন ধরে, এখন নাই, বাট নাক দিয়ে পানি পড়ে, শুধু হাত মুখ ধুলেই নাক দিয়ে পানি পড়ে, শুরু করে কি ওষুধ খেতে পারে? আচ্ছা, এক্ষেত্রে আপনার কাছে মনে হচ্ছে আপনার অ্যালার্জি সমস্যা আছে। আপনি দুটো জিনিস মানবেন, সেটা হচ্ছে দুটো জিনিস ঠিক না, আমি 3টে জিনিস বলবো। একটা হচ্ছে ধুলা, একটা ধুলাবালি, ধোঁয়া, ধুলাবালি, আর একটা হচ্ছে ঠান্ডা। ধুলা বলতে আপনার যদি এখন মাস্ক পরেন, এখন ধুলা আসার খুব বেশি সম্ভাবনা নাই। 2 নম্বর যেটা হচ্ছে ধোঁয়া, যদি স্মোকিং করার কোনো থাকে, এটা থেকে দূরে থাকতে হবে, অথবা যদি কেউ স্মোকিং করে তার পাশেও দাঁড়াবেন না। আর একটা যেটা বলা হচ্ছে যে ঠান্ডা, এটা ঠান্ডা ক্ষেত্রে বলা হচ্ছে যে ঠান্ডা কোনো খাবার খাওয়া যাবে না, ঠান্ডা কোনো আইসক্রিম খাওয়া যাবে না, ফ্রিজে কোনো ঠান্ডা খাবার খাওয়া যাবে না। এটাকে ঠিক রাখেন, তাহলে আর সমস্যা হবে না। আর একটা বিষয় যেটা হচ্ছে যে যদি তারপরও যদি এই সমস্যাটা থেকেই থাকে, তাহলে আপনি একটা অ্যান্টিহিস্টামিন খেতে পারেন। আপনার যেহেতু 19 বছর বয়স, সেক্ষেত্রে আপনি ফেক্সোফেনাডিন গ্রুপের ফেক্সো 120 mg প্রতিদিন রাত্রে একটা করে 7 থেকে 10 দিন খান, আশা করি যে আপনার রেজাল্ট ভালো পাবেন। আচ্ছা, কি মোহাম্মদ তাসিম খান, আচ্ছা এটা রিপ্লাই দিয়েছে, 100+ বয়স, তারাও রিকভার করছে, বি পজিটিভ। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখন কোনো কোমরবিডিটি তার না থাকে, সে অবশ্যই ফিরে আসবে, কোনো সমস্যা নেই। রেজানা ইসলাম, হ্যাঁ বন্ধু, থ্যাংক ইউ। ফারুক হোসেন, থ্যাংক ইউ বন্ধু। আচ্ছা, এমআই এইচ মিধা, মিজানুর রহমান, থ্যাংক ইউ। রিয়াঙ্কা বিশ্বাস, থ্যাংক ইউ। মাইনুদ্দিন, হাই, হ্যাঁ বন্ধু, হাই। মাইনুদ্দিন, থ্যাংক ইউ। রিপন, ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ বন্ধু। আচ্ছা, দিনাত জাহান মাসুম, মেনি মেনি থ্যাংকস ফর ইউর ভ্যালুয়েবল সাজেশন, থ্যাংক ইউ। সোহেল আসাদ, থ্যাংক ইউ। আয়েশা সিদ্দিকা, থ্যাংক ইউ। ডক্টর খাদেরুল গনি তানিম, থ্যাংক ইউ। আচ্ছা, সূচনা মান্নান বকুল, থ্যাংক ইউ বন্ধু, তুমি অনেক ভালো কাজ করছো বন্ধু। মোহাম্মদ মিনহাজ, আমার বাচ্চার বয়স 54 দিন, ওর চোখ দিয়ে পানি পড়ে, এখন কি করা যায়? আচ্ছা, এটা কিন্তু একটা সমস্যা, যদিও এখানে চোখের ডাক্তার আমাদের এই গ্রুপে আছে, তবু আমি এই সাজেশন দিতে পারবো, কারণ এটা শিশুদেরই একটা কমন রোগ। তো বিষয়টা হচ্ছে যে এক্সেস যদি ল্যাক্রিমেশন বা ওয়াটারিং হয়, এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত নর্মাল। বাচ্চাদের নাকের এই সাইডে দেখা যাচ্ছে একটা ল্যাক্রিমের গ্ল্যান্ড থাকে, ওই ডাকটা অনেক সময় হচ্ছে প্যাটার্ন থাকে, বন্ধ থাকে। এই জন্য যেটা করতে হবে যে এটা কিন্তু নর্মালি ঠিক হয়ে যাবে, কিছুদিন পর এমনিতে ঠিক হয়ে যাবে। বলা হয় মূলত 1 বছর পর্যন্ত ওয়েট করেন, এর মধ্যেই ঠিক হয়ে যাবে, তার আগে অনেকে ঠিক হয়ে যায়। সেক্ষেত্রে আপনার যদি বেশি ওয়াটারিং হয়, সেক্ষেত্রে আপনি একটা এক্সারসাইজ করতে পারেন, সেটা হচ্ছে যে এই আঙুলটা দিয়ে আপনি যে যে চোখের ইয়াতে হবে, সেই এই নাক এবং চোখের মধ্যে যে জায়গাটা, অর্থাৎ হচ্ছে আমরা ক্যানথাস বলি, এখানে হালকা করে 15 থেকে 20 বার চাপ দিবেন। এটা আপনি দিনে অন্তত 2 বার অন্তত করেন, 2 থেকে 3 বার আপনি করেন, অনেকটা রেজাল্ট পাবেন। দিলরুবা জান্নাত, ধন্যবাদ বন্ধু, থ্যাংক ইউ। সাকিরা ইসলাম, আমার দুলাভাই করোনা পজিটিভ, আমার আপুরও মাইল্ড সিমটম আছে, ভাগ্নির এজ আচ্ছা 1.5 বছর, ও অনেক কান্নাকাটি করে, হালকা সর্দি আছে, এখন কিভাবে টেক কেয়ার করব বাবুকে, এনি মেডিসিন? আচ্ছা, এক্ষেত্রে কিন্তু অবশ্যই যেটা আসলে বাচ্চাকে দূরে রাখাটাই সবচেয়ে কিন্তু বেটার।
বিষয়টা হচ্ছে এইটাও, যেহেতু করোনা পজিটিভ রোগী আছে, আমি জানি না উনি আপনার দুলাভাই আসলে হসপিটালে ভর্তি কিনা। যদি বাসায় থাকে অবশ্যই তাকে পুরো আইসোলেশন করতে হবে, এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সবারই কিন্তু পরীক্ষা করা উচিত। আপনার দুলাভাই যদি বাসায় থাকে তাহলে আপনার আপু এবং বাচ্চা এবং অন্যান্য যে সদস্য আছে প্রত্যেকে কিন্তু করোনা পজিটিভ করা উচিত। আর একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে যে মাইল্ড সিমটম, সেটাও কিন্তু করোনা পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকবে। সো মাইল্ড সিমটম বলে যে এটাকে আপনি এড়িয়ে যাবেন তা কিন্তু না। আর যদি বাচ্চা কন্ট্যাক্টে থাকে অবশ্যই চেষ্টা করেন তাকে আলাদা করার, আইসোলেশন করার। ওই বাসার মধ্যে আইসোলেশন করা যায়, কিন্তু আমার মনে হয় যে যদি আপনার দুলাভাই বাসায় থাকে তাহলে সবারই পরীক্ষাটা করেন, খুব এমার্জেন্সিভাবে এটা করেন। ফেরদৌস মোহাম্মদ রাসেল, আমাদের বাসা ঢাকা, করোনা হটস্পট জোনে। আচ্ছা, আমাকে অফিসের কাজে বাইরে যেতে হয়, আমার মেয়ের বয়স 9 মাস, কীভাবে সাবধানতা অবলম্বন করতে হবে? এটা আমি কিন্তু একটু বলেছি আর কি। আপনাকে যেহেতু কাজের জন্য যেতেই হবে অবশ্যই যাবেন, সেক্ষেত্রে আপনি ভালো মানের একটা মাস্ক ব্যবহার করেন। এবং মাস্কের ব্যাপারে বলি যে আমরা যারা মেডিকেল প্রফেশনাল আছি যারা, তাদের ক্ষেত্রে N95 বা KN95 এটার দরকার আছে ডিউটি করার সময় বা রুগীর সংস্পর্শে যাওয়ার সময়। কিন্তু যারা বাইরে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু N95 দরকার নেই। এটা আপনারা যেটা করবেন সার্জিক্যাল মাস্ক, ভালো যে চায়নার যে সার্জিক্যাল মাস্কগুলো থাকে সেগুলো ব্যবহার করেন। দরকার 1 বক্স বা 2 বক্স কিনে নেন। সার্জিক্যাল মাস্কগুলো খুব ভালো কাজ করে, 95%-এর বেশি কিন্তু প্রোটেকশন দেয়। আপনি সার্জিক্যাল মাস্ক ব্যবহার করেন, গ্লোভস, ভালো গ্লোভস পাওয়া যায়, গ্লোভস পরেন, চেষ্টা করেন এটা করার। আর যদি আপনি চশমা ব্যবহার করেন তো বেটার, না করলে আপনি একটা সানগ্লাসও ব্যবহার করতে পারেন। বড় কিছু সানগ্লাস কিন্তু পাওয়া যাচ্ছে, গগলসও ঠিক না আবার সানগ্লাস না, গগলস হলে বেটার। এটা ব্যবহার করার চেষ্টা করেন, এবং বাসায় আসার সঙ্গে সঙ্গে চেষ্টা করেন হচ্ছে কাউকে না স্পর্শ করে সরাসরি গোসলটা করে পোশাকটা পুরোটা করার, ধুয়ে ফেলার আর কি। পারলে একটু গরম পানি আর সেটা হচ্ছে যে আপনার সাবান অথবা হচ্ছে পাউডার দিয়ে এটা পরিষ্কার করে ফেলেন, তাহলে কিন্তু খুব বেশি সমস্যা আশা করি হবে না। আচ্ছা, শাম্মা নিশাত খান, ভাইয়া আমার ছেলে 9 বছর, 9 বছর পড়া কিছু মনে রাখতে পারে না, কি করব? আচ্ছা, সেক্ষেত্রে যেটা হচ্ছে অনেক বাচ্চারই কিন্তু এই ক্যাপাবিলিটিটা কম থাকে, হ্যাঁ। দেখা যাচ্ছে অনেকে খুব খুব দ্রুত মানে রিসিভ করতে পারে একটা পড়া, অনেকে এটা করতে পারে না, অনেকে খুব তাড়াতাড়ি মুখস্থ করতে পারে, অনেকে হয়তো অনেক সময় নেয়। সেক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নাই, ওকে স্বাভাবিক যে খাবারগুলো আছে সেইগুলো দেন। বিশেষ করে পুষ্টিকর খাবারগুলো একটু বেশি করে দেন, হোমমেড যে খাবারগুলো আছে, মাছ মাংস যা যা আছে এগুলো সব, ডিম, এগুলো সব কিছু খাওয়ানোর চেষ্টা করেন। শাক সবজি এগুলো বেশি দেওয়ার চেষ্টা করেন। আর আপনি পারলে আমাকে একটু ইনবক্স দেন, আমি ওকে একটা জাস্ট মেমোরি চার্জার বলে আর কি, ব্রেনের স্মৃতিশক্তি বাড়ানোর জন্য একটা ওষুধ আমি আপনাকে লিখতে পারি বা দিতে পারি। আপনি একটু মেসেঞ্জারে আমাকে নক করবেন। সাইফুল ইসলাম ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। শাহরিয়ার মাহমুদ ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। আচ্ছা, মিশু চৌধুরী, কি আমার বাবার বয়স 50, সন্ধ্যা থেকে হঠাৎ দুর্বল অনুভব করছে, সাথে হালকা লুজ মোশন, বাবার মতে তার পেট ফাঁপা অনুভব করছেন, তাকে প্রাথমিক অবস্থায় স্যালাইন খাইয়েছি, পেশামের পর যন্ত্রণায়, তাছাড়া এত রাত্রে কোনো ফার্মেসিতে কেউ আসতে চাইবে না, সিপ্রোফ্লোক্সিন খাওয়া যাবে কি? আচ্ছা, প্রথম বিষয় হচ্ছে যে পেটটা কেন ফেপেছে, এটা বিষয় হচ্ছে যে যেহেতু তার লুজ মোশন আছে আপনার হয়তো স্যালাইনটা বেশি খাওয়া ফেলছেন। পেটটা ফাঁপা হওয়ার উদ্দেশ্যই হচ্ছে যে স্যালাইন যদি পরিমাণটা আপনি বেশি খাওয়া ফেলেন তাহলে কিন্তু এটা হবে আর কি। আপনি যেটা করবেন, যেহেতু পাতলা পায়খানা শুরু হয়ে গেছে, একটু দুর্বল, সেক্ষেত্রে খাবার স্যালাইনটা অবশ্যই খাওয়াবেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, খাবার স্যালাইনটা হিসাব মতো খাওয়াতে হবে। প্রতিবার পাতলা পায়খানার পর সে যতটুকু পারে, পারলে পুরো হাফ লিটারই সে খেয়ে ফেলবে, কিন্তু প্রতিবার পাতলা পায়খানার পর, অন্য সময় না। তাহলে অন্য সময় কী দিবেন? অন্য সময় আপনি স্বাভাবিক যে পানি আছে, সাধারণ যে পানিটা, নর্মাল যে পানিটা, সেই নর্মাল পানি দেন। সাথে আপনি যেটা করতে পারেন, যে কোনো লিকুইড খাবারটা ওনাকে বেশি করে দেন। লিকুইড খাবার বলতে যদিও পাবেন না এখন, যদি সম্ভব হয় আর কি ডাবের পানিটা দিতে পারেন, অথবা যে ডালটা একদম পাতলা ডাল সেটা দেন। আর স্বাভাবিক যে খাবারটা সে খাচ্ছে সেটাই খাক আর কি। প্রেশারটার বিষয়টা আমি জানি না আপনার বাবার আগে থেকে প্রেশার আছে কি না। যদি আগে থেকে প্রেশার থাকে তাহলে অবশ্যই প্রেশারটা দেখেন, আর আগে থেকে প্রেশার না থাকলে খুব বেশি দরকার নেই। আর সিপ্রোটা যেহেতু জানি না ওনার জ্বর আছে কি না, যেহেতু তার আমার যেটা মনে হচ্ছে যে তার জ্বর বা এরকম কিছু নেই, সেক্ষেত্রে সিপ্রো না দিলেও চলবে। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে তাকে জিঙ্ক ট্যাবলেট আছে, সেই জিঙ্ক ট্যাবলেট একটা করে খাওয়াতে পারেন টানা 10 দিন, 20 mg জিঙ্ক যেটা আছে। ফারিয়া মামুন, কেমন আছে? হ্যাঁ বন্ধু, ভালো আছি। সাদি মুনতাসির ত্বকি, আমার 20 দিন আগে জ্বর ছিল, 2 দিন ছিল 100 ডিগ্রি, কিন্তু প্রচুর শরীর কেঁপে জ্বর এসেছিল, 2 দিনের মধ্যে ভালো হয়ে গিয়েছে, বাসার কারো জ্বর হয়নি, আমার কি সম্ভাব্য করোনা হয়েছিল? না, বিষয়টা হচ্ছে কি যে করোনা রোগীগুলো আমরা শুধু যে পরীক্ষা করার পরে ডিক্লেয়ার দিচ্ছি করোনা রোগী, আর অন্যরা করোনা রোগী না তা কিন্তু না, আমাদের মধ্যে অনেক করোনা রোগী কিন্তু লুকিয়ে আছে কিন্তু। এখন আপনার 20 দিন আগে জ্বর হয়েছিল আর কোনো সমস্যা কিন্তু আপনার হয়নি, তার মানে আপনার কিন্তু করোনা হয়নি, এটা আমরা ধরে নিতে পারি। কারণ করোনা হলে আপনার আর কিছু সমস্যা অবশ্যই থাকার কথা ছিল, অর্থাৎ শ্বাসতন্ত্রের কোনো একটা সমস্যা, সেটা হয় হালকা কাশি হোক, অথবা হালকা আপনার হচ্ছে গলা ব্যথা হোক, অথবা দেখা যাচ্ছে যে আপনার বুকটা ভারী লাগে, এরকম কিছু লাগার কথা ছিল। কিন্তু যেহেতু আপনার জ্বরটা 2 দিনে কমে গেছে, তার মানে আমরা যদি
থিওরিক্যালিও বলি, সেটা হচ্ছে যে দুদিনের মধ্যে জ্বরটা কমে যাওয়ার মানে ওটা ভাইরাল ছিল, অন্য কোনো ভাইরাল দ্বারা এটা হয়তো হয়েছে। আরিফুজ্জামান মামুন, হ্যাঁ বন্ধু, থ্যাংক ইউ ফর ওয়াচিং মি। জুবাইর আহমেদ মাসুম, আমার ছেলের বয়স 7 বছর, কিন্তু সে লম্বা হচ্ছে না, স্বাস্থ্য হচ্ছে না, দিন দিন শুকিয়ে যাচ্ছে, কি করব? আচ্ছা জুবাইর আহমেদ মাসুম, আপনার বাচ্চার বয়স 7 বছর, সে কতটুকু লম্বা, তার লেন্থটা আমার দরকার, একটা লেন্থ এবং তার যে ওজনটা, এই দুটো দিতে পারেন আমাকে একটু মেসেঞ্জারে করে দিন। আমি চার্ট আছে, শুনুন, একটা গ্রোথ চার্ট আছে, বাচ্চাদের চার্ট আছে বয়স অনুযায়ী, এই থেকে এই এরকমভাবে কিছু এজ গ্রুপ ভাগ করে চার্ট আছে, এটা মানে হু রিকমেন্ডেড, এবং হচ্ছে এই চার্টে ফেলে দেখতে হয় যে সে আসলে আদৌ সে আহ, মানে কি বলবো যে লম্বা হয়েছে কি হয়নি আর কি, তার বয়স অনুযায়ী এজ অ্যাপ্রোপ্রিয়েট সে মানে তার হাইটটা হয়েছে কিনা দেখা যাবে। সাথে আপনাদের অর্থাৎ ছেলের বাবা মা দুজনের কিন্তু হাইটটা কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে, মিলাইতে হবে, কারণ অনেক সময় ফ্যামিলিয়াল শর্ট স্ট্যাচার কিন্তু অনেকের থাকে। সো আগে কিন্তু একে শর্ট স্ট্যাচার বলে কিন্তু ডিক্লেয়ার দেওয়া যাচ্ছে না। আমার মনে হয় যে আগে এটা নিয়ে এত উদ্বিগ্ন হয় না, আপনি ওর ওজন এবং যে হাইটটা এটা মাপেন, এবং আপনাদের দুজনের মানে আপনার এবং ভাবির দুজনের হাইটটা মেপে পারলে আমাকে একটু এসএমএস করেন, মেসেঞ্জারে নক করেন। আচ্ছা, রবিন কবির, বাচ্চাকে দুধ পান করায়, সে মা কি স্ক্যাবো সিক্স খেতে পারবে? এই যে স্ক্যাবো সিক্স বা এই যে এই সমস্ত আপনারা যে আমি কিছুক্ষণ আগে বললাম প্রোফাইল্যাক্সিস, এগুলো নো নিড, এগুলো এখন অনেকে খাচ্ছে, অনেক ডক্টরও হয়তো প্রেসক্রাইব করছে, গাইডলাইন কিন্তু এগুলোকে সাপোর্ট করে না। সেক্ষেত্রে আমি বলবো যে স্ক্যাবোর ব্যাপারটা আমি আসলে এড়িয়ে যেতে চাচ্ছি। শারমিন রিমা, ভাইয়া আমার বাচ্চার পায়ে পথে আজ কয়দিন যাবৎ চুলকাচ্ছে, গত শনিবার কৃমির ওষুধ খাইয়েছি, আজ 2 দিন যাবৎ এত বেশি চুলকাচ্ছে আর ব্যথা হচ্ছে, আর ওর টয়লেট অনেক কষা। আচ্ছা, আর কি যেন গুড়ি গুড়ি অ্যালার্জির মতো দেখা যায়, প্লিজ একটু সাজেশন দিবেন। গুড়ি গুড়ি অ্যালার্জির মতো দেখেন, তাহলে জায়গাটা একটু পরিষ্কার করার চেষ্টা করেন আর কি। সেটা হচ্ছে প্রতিবার পাতলা পায়খানার পর পারলে একটু একটু হালকা গরম পানি দিয়ে জায়গাটা একটু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন। দেখেন তারপর যদি না কমে তাহলে একটু নক করেন, আমি একটা ওষুধ লিখে দিব। মোহাম্মদ সোলাইমান হচ্ছেন, ভাই আমার বাচ্চার বয়স 2 মাস, সে পায়খানা করে না, এখন কি করণীয়? 2 মাস পায়খানা করে, তাহলে হিস্ট্রি কিন্তু এখন নিতে হবে। আমি কিছুক্ষণ আগে কিন্তু আমার লাইভের প্রথমে কিন্তু বলেছি যে সমস্যা কি হয়, এই যে যারা দেখবেন যে গরুর দুধ বা যারা কোটা দুধ খায় তাদের কিন্তু পায়খানার সমস্যা কিন্তু হয়, যাচ্ছে 2 দিন 3 দিন 4 দিন পর কিন্তু পায়খানা করে। এখন যেটা আপনি করবেন সেটা ওকে শাকসবজি ফলমূল এগুলো বেশি করে খাওয়ান, বেশি করে শাকসবজি ফলমূল এগুলো একটু বেশি করে খাওয়ান, বেশি করে পানি খাওয়ান। তারপর যদি না হয় তাহলে অ্যাভোলাক্স সিরাপ আছে, ওর যেহেতু 2 মাস বয়স, সেটা আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ওকে হাফ চামচ করে 2 বার দিতে পারেন আর কি। তারপর কাজ না হলে প্লিজ একটু নক করে। আচ্ছা, মিজানুর রহমান, আমার টিজি ট্রাইগ্লিসারাইড 804, কোনো মেডিসিন খাবো প্লিজ জানাবেন। আচ্ছা, এক্ষেত্রে যেহেতু আপনার টিজিটা অনেক বেশি, আপনার পুরো লিপিড প্রোফাইলটা কিন্তু খুব দরকার। আপনার শুধু এটাতে হবে না, আপনার লিপিড প্রোফাইলটাও লাগবে, অর্থাৎ লিপিড প্রোফাইলে আপনার যে টিজি যেমন আছে অন্যান্যগুলো আছে, এর মধ্যে সিরাম কোলেস্টেরল আছে, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন আছে, লো ডেন্সিটি লিপোপ্রোটিন আছে, এই জন্য আপনার পুরো যে লিপিড প্রোফাইলটা এটার রিপোর্টটা দরকার। আরও বেটার হবে যে আমাদের গ্রুপে কিন্তু ইয়ে আছে, কার্ডিওলজিস্ট আছে, তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। আচ্ছা, দিনা আমিন, হ্যাঁ বন্ধু, হ্যাঁ বন্ধু, আমি একটু সব কিছু মিলিয়ে কথা বলছি। বিকাশ মিত্র, ক্যারিয়ান বন্ধু, গ্রেট শো, থ্যাংক ইউ। হ্যাঁ রুমকি সাহেব বন্ধু, কেমন কেমন আছো? থ্যাংক ইউ। অনুপম ভৌমিক, থ্যাংক ইউ। আচ্ছা, শহীদুল ইসলাম, নাইস টু সি হিয়ার অন লাইভ দোস্ত, ইটস এ গ্রেট জব হুইচ উইল হেল্প অল ইন দিস প্রেজেন্ট প্যান্ডেমিক সিচুয়েশন। হ্যাঁ বন্ধু, অবশ্যই সবাই সবার জন্য দোয়া করি। সুমিত অমর, 27 দিনের বাচ্চা, আচ্ছা, পেট মোচড় দিয়ে টয়লেট করে প্রায়, এটার জন্য ফ্লাকল সিরাপ খাওয়ানো হচ্ছে, তাও কমছে না। ওই যে আমি কিন্তু প্রথমে কিন্তু বলেছি ইনফেন্টাইল কলিক আপনার বাচ্চার 3 মাস পর্যন্ত খুব আপনাকে কষ্ট দিবে, কিন্তু 3টে জিনিস মানতে হবে। একটা হচ্ছে যেটা বলছি যে 2 থেকে আড়াই ঘন্টা পর পর খাওয়াতে হবে বাচ্চাকে। 2 নম্বর যেটা বলছি, খাওয়ানোর পর বার্পিং, ঘাড়ি নিয়ে কিন্তু ঢেকুর তুলতে হবে, বাড়তি যে বাতাস আছে গ্যাসটা বের করে দিতে হবে। 3 নম্বর যেটা বলছি সেটা হচ্ছে যে গরুর দুধ বা যদি কোটা দুধ খান সেটা বন্ধ করে দেন, এই। আর তারপর যদি না কমে, ফ্লাকল যেহেতু খাওয়াচ্ছেন, সাথে আপনি মটিঘাট ড্রপটা নেন, ও 27 দিন বয়স, মটিঘাট ড্রপটা আপনি 8 ফোঁটা করে 2 থেকে 3 বার দেন, খুব বেশি যেহেতু হচ্ছে 3 বার দেন, কম হলে 2 বার দিন, এইভাবে আপনি টানা 14 দিন খাওয়াবেন। দিনা আমিন, থ্যাংক ইউ বন্ধু। রুমকি সাহা, থ্যাংক ইউ। প্রতীক শহীদ, থ্যাংকস। আরাফাত, থ্যাংকস। আব্দুর রহিম, থ্যাংক ইউ বন্ধু। তন্ময় শাহ, থ্যাংক ইউ বন্ধু।
থ্যাংক ফর ইন্সপায়ারিং মি। রওশন আরা আক্তার লিজা, আমার মেয়ে 1.5 বছর প্লাস। আচ্ছা আচ্ছা, কথা মশলা ভালোই বলে, বাট আচ্ছা না ধরে এখনো হাঁটে না, কি করতে পারি এই মুহূর্তে? আচ্ছা, না ধরে এখনো হাঁটে না, 1.5 বছর। আচ্ছা, এখন তোমার কয়েকটা জিনিস আপনার লাগবে, সেটা হচ্ছে যে রওশন আর আক্তার লিজা, প্রথম বিষয়টা হচ্ছে যে ওর জন্মের পর যে ঘাড় শক্তটা যেটা আমরা বলি নেক কন্ট্রোল, সেটা কতদিনে হয়েছিল? এটা কি 3 মাসের মধ্যে হয়েছিল কিনা? 2 নম্বর, সে কি 6 মাসের মধ্যে বসা শিখেছে কিনা? এই এই কথাগুলো একটু আমাকে একটু জানালে আমি পরবর্তী কথাগুলো বলতে পারবো। কারণ ওর ডেভেলপমেন্টাল যদি কোনো ডিলে থাকে, সেটা কিন্তু প্রথম থেকে জন্মের পর থেকেই কিন্তু এটা দেখতে হবে। 2 নম্বর যে বিষয়টা রওশন আরা আপনাকে বলছি, সেটা হচ্ছে যে ওর জন্মের কোনো খারাপ ইতিহাস আছে কিনা। জন্মের খারাপ ইতিহাস বলতে, হওয়ার পর বাচ্চারা দেরিতে কান্না করেছে, মানে 1 মিনিটের বেশি সময় লেগেছে, অথবা হওয়ার পর বাচ্চাকে অক্সিজেন দিতে হয়েছে এটা, অথবা হওয়ার পর বাচ্চাকে দেখা যাচ্ছে যে অনেকক্ষণ সে নীল ছিল, অক্সিজেন দেওয়ার পর সে স্বাভাবিক হয়েছে, অথবা এরকম হতে হয় যে বাচ্চাটা হয়েছে খুব অল্প ছোট, মানে হচ্ছে দেখা যাচ্ছে যে 2.5 কেজি নর্মাল মানে জন্মের ওজন হওয়ার কথা বার্থ ওয়েট, তার চেয়ে কম, সেক্ষেত্রে কিন্তু এটা হতে পারে আর কি। এটা আমাকে একটু ইনফরমেশনগুলো লাগবে আমার। আচ্ছা, জয়ন্ত ঘোষ নয়ন, থ্যাংক ইউ। আব্দুর রহিম, থ্যাংক ইউ। নাজে মোহাম্মদ, থ্যাংক ইউ। সিপ্রোফ্লক্সাসিন কত বছর বয়স থেকে দেয়া যায়? সিপ্রোফ্লক্সাসিন দেয়া যায়। সিপ্রোফ্লক্সাসিন আপনার ওই 2 বছর যে ওয়েট করতে হবে তা না। এখানে যেটা আমরা করি সেটা হচ্ছে যে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে সিপ্রোফ্লক্সাসিন দিতে পারি। আমি যেটা বললাম ডিসেন্ট্রি, অর্থাৎ যদি পায়খানার সাথে যে রক্ত যায় তাহলে কিন্তু আমরা দিই, সেটা 2 মাস পর থেকে কিন্তু দেওয়ার খুব বেশি সমস্যা নেই, ওটাতে খুব বেশি সমস্যা হয় না। সিপ্রোফ্লক্সাসিন খুব সেফ ড্রাগ। সমস্যা হচ্ছে যে ড্রাগের ব্যাপারটা, সেটা হচ্ছে যে সেফিক্সিমটা কিন্তু 6 মাস আগে দেওয়া যায় না। আমরা সেফিক্সিম খুবই কিন্তু আমরা খাই বা আমরা প্র্যাকটিস করি বা আমরা অনেক ডক্টরও লিখি, এটা 6 মাসের আগে কিন্তু দেওয়া উচিত না। রফিক ইসলাম, ভাইয়া আমি 7 দিন ধরে পজিটিভ, বাট এখন কোনো সিমটম নাই, কি করব? না, আপনাকে 14 দিন তো ওয়েট করতেই হবে, আপনাকে 14 দিন ওয়েট করতে হবে। এর মধ্যে আপনাকে দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে যে আপনার 7 দিনে এবং হচ্ছে 14 দিনে, এই 2 দিনে স্যাম্পল দিতে হবে, 2টা স্যাম্পল, এবং বলা হচ্ছে যে 2টা স্যাম্পল যদি নেগেটিভ হয় তবে কিন্তু আপনাকে ডিক্লেয়ার করা হবে যে আপনি করোনা ফ্রি। এই জন্য আপনাকে আরও থাকতে হবে আরও 7 দিন। আজহারুল ইসলাম, বন্ধু মায়ের পায়ে গোটা হইছে, বন্ধু মেয়ের পায়ে গোটা হয়েছে, এটা আমি একটু কোশ্চেনটা বুঝলাম না, একটু যদি আরেকবার লেখেন। ইসরাফিল রাজু, টয়লেট ইরেগুলার হয় আর তাও ক্লিয়ার না, কন্টিনিউয়াস গ্যাসের ট্যাবলেট খেয়েও ভালো হয়নি, কি করা যেতে পারে? যে বললাম আপনাকে যে নিয়মগুলো, যে 3টে নিয়মের কথা বলুন, সেইগুলো মেনটেন করেন। আর আরেকটা যে কথাটা বলেছি সেটা হচ্ছে যে সাথে আপনি ডমপেরিডনটা চালান, দেখেন কী অবস্থা হয়। এই সমস্যা কিন্তু 3 মাস আপনাকে ভোগাবে ইনফেন্টাইল কলিকটা। আমি এই জন্য প্রথমেই এই টপিক্সটা নিয়ে কথা বলেছি, কারণ আমি জানি যে এই টপিক্সটা নিয়ে কথা উঠবেই। আফরোজ রূপালী, থ্যাংক ইউ বন্ধু। আফরোজা ভেরি ইনফরমেটিভ, থ্যাংক ইউ। এস সোহেল রানা, ভাই আমার ওয়াইফের বেবি হয়েছে সিজার করে, বাট এখন ইনফেকশন হয়েছে, এখন কি করব? ইনফেকশন বলতে কোথায় হয়েছে ইনফেকশন? বাচ্চাদের ইনফেকশন এই বেশি হয় যেটা নবজাতকের, সেটা হচ্ছে যে আম্বিলিকাল ইনফেকশন বেশি হয়, আম্বিলিকাসে, অর্থাৎ নাভিটা কি কাঁচা কিনা এটা। আর 2 নম্বর হচ্ছে যে ইনফেকশন কীভাবে বুঝলেন? ইনফেকশন বাচ্চাদের বোঝার কয়েকটা উপায় আছে, যদিও সেটা আপনাদের ট্রাই করেন। সেটা হচ্ছে বাচ্চা প্রচুর কান্না করবে, খাওয়া একদমই ছেড়ে দিবে। 3 নম্বর যেটা হচ্ছে যে বাচ্চা গাটা গরম থাকতে পারে, আর অন্যান্য কিছু হতে পারে, যেমন বাচ্চা খিচুড়ি নিতে হবে, অন্যান্য যে কিছু, অথবা যদি আপনার কোনো ডক্টরকে দেখাইতে রক্ত পরীক্ষা করে থাকেন তাহলে সেইখানে হয়তো ইভিডেন্স থাকতে পারে যে ইনফেকশন আছে। এই জন্য আপনার কোশ্চেনটা আমি আসলে ক্লিয়ার না, একটু যদি ক্লিয়ারলি বলেন। রাজীব আহমেদ, থ্যাংক ইউ বন্ধু। সোমা খান, আমার বাচ্চার বয়স 23 মাস, ওর কালকে থেকে সাডেনলি জ্বর আর পাতলা পায়খানা হচ্ছে, কি করা যাবে? ও এখনও ক্লিয়ার কথা বলে না, এইটা কি কোনো প্রবলেম? 23 মাসে ক্লিয়ারলি কথা না বলতে পারে। একটা বিষয় হচ্ছে যে 24 মাস, ও সামনে যেটা এজের যে টার্গেট আছে সেটা হচ্ছে 2 বছর, সেইখানে দেখতে হবে যে দুটো শব্দ এসে কথা বলতে পারে কিনা। যেমন আমি খাবো, আমি যাব, আমি ভাত খাবো এটা না, আমি খাবো বা আমি যাব, এই দুটো শব্দ এসে কথা বলতে হবে 24 মাসের মধ্যে, তাহলে বুঝবো যে তার ডেভেলপমেন্ট ঠিক আছে, তার কথা বলার স্পিচ যেটা সেটা তার ঠিক আছে, ডিলে না। আচ্ছা, আরেকটা ব্যাপার বলা হয়েছে যে তার হচ্ছে জ্বর এবং হচ্ছে পাতলা পায়খানা, তার মানে সম্ভবত এটা ভাইরাল আর কি, মানে রোটা ভাইরাল সম্ভবত ডায়রিয়া। এক্ষেত্রে যেটা করবেন, প্রতিবার পাতলা পায়খানার পর
প্রতিবার পাতলা পায়খানার পর সেটা হচ্ছে 20 চামচ, 15 থেকে 20 চামচ খাবার স্যালাইন খাওয়াবেন। অন্যান্য সময় এমনিতে সাদা পানি খাওয়ান। আর যেটা করবেন সেটা হচ্ছে জিঙ্ক দেন, জিঙ্ক দেন 23 মাস যেহেতু, সেহেতু ওকে জিঙ্ক দিতে হবে 1 চামচ করে 2 বার, 1 চামচ করে 2 বার জিঙ্ক সিরাপ, এটা টানা 10 দিন। পাতলা পায়খানা যদি বন্ধ হয়ে যায় তবুও। এবং আরেকটা কথা আপনাকে বলি, পাতলা পায়খানা বলছিলাম হয় 3 দিন অথবা 5 দিন অথবা 7 দিন এর মধ্যে ভালো হয়ে যাবে, এজন্য ওই হওয়ার কিছু নাই। শুধু একটা জিনিস খেয়াল রাখেন যেন বাচ্চা নেতিয়ে না যায়। মানে বাচ্চা, আমরা যেটা ভয় পাই ডায়রিয়াতে সেটা হচ্ছে যে বাচ্চা যেটা হয় যে যেহেতু বেশি পানি চলে যাচ্ছে শরীর থেকে, সেক্ষেত্রে সে নেতিয়ে যেতে পারে। এই নেতিয়ে যেন না যায় এই জন্য বারবার তাকে লিকুইড খাবার দেন। একটা থিওরি আছে যে পানিটা খাবে হচ্ছে বে হিসেবে, যত পানি খেতে পারে সাদা পানি খাক, কিন্তু আপনি যেটা খাবার স্যালাইন যেটা, সেটা কিন্তু প্রতিবার পাতলা পায়খানার পর দিতে হবে, সবসময় দেওয়া যাবে না। হাফিজুর রহমান, আমার বাচ্চার বয়স 8 মাস, আনফর্চুনেটলি আমি বাচ্চাকে রোটাটেক টিকা খাওয়াতে পারিনি, এখন আমার কি করণীয়? আচ্ছা, প্রথম বিষয়টা হচ্ছে যে রোটা ভাইরাসের যে টিকাটা, এই টিকাটার কিন্তু এখনও কিন্তু সার্ভিলেন্স চলছে। আমি নিজেও এই রোটা ভাইরাস সার্ভিলেন্সের সাথে জড়িত। সেইখানে রোটা ভাইরাস সার্ভিলেন্স যেটা আইডিসিআর চালাচ্ছে আর কি, এখনও কিন্তু রিকমেন্ড করেনি, বা সার্ভিলেন্স কিন্তু এখনও ওইভাবে কিন্তু পাকাপোক্তভাবে বলেনি যে রোটা ভাইরাসের ভ্যাকসিন দিতেই হবে। এই জন্য আপনি না দিলেও এটা উইড হওয়ার কিছু নেই। বরঞ্চ আমি যেটা বলি, আমি ব্যক্তিগতভাবে আমি আমার বাচ্চাকে রোটা ভাইরাসের ভ্যাকসিন দিই, এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা আপনাকে শেয়ার করছি। অর্থাৎ একটা কথা হচ্ছে যে রোটা ভাইরাস যেটা ভ্যাকসিন দিলে যে ওর ভাইরাস মানে ডায়রিয়া হবে না তা কিন্তু না, তবুও হবে। কিন্তু অনেকে এখন দিচ্ছে যেহেতু অনেক সচেতন। একটা বিষয় কি যে যে কোনো একটা রোগ যেটা হচ্ছে সেটা হলে তবেই তো তার বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি হয়। তো হোক না, ডায়রিয়া যখন হবে সেই রোটা ভাইরাসের বিরুদ্ধে অটোমেটিক্যালি তার তো একটা অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধ ক্ষমতার যে জিনিসটা অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে। তাহলে পরবর্তীতে যখনই এই ভাইরাসটা আবার ঢুকবে তখন কিন্তু সহজেই কিন্তু শরীরটা মানে বডি কিন্তু চিনতে পারবে যে এটা এই ভাইরাস। তার মানে শরীরে অ্যান্টিবডি তৈরি হতে দেওয়া তো ভালো। আপনি যে ভ্যাকসিনটা বা দিতেন যেটা মানে যেটা খাওয়াইতেন সেটা তো সেই একই কাজই করতো, অ্যান্টিবডি তৈরি হওয়া। সেজন্য এত আমার মনে হয় যে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। থ্যাংক ইউ। সাইফুল ইসলাম পারভেজ, আমার মেয়ের বয়স 7 বছর, তার সবসময় পায়খানা রাস্তা চুলকায়, কি করতে পারি? আমি অ্যালভেন ডিএস ও সোলাস খাওয়াইছি কিন্তু উপকার হয়নি। আচ্ছা, বিষয় প্রথম যেটা হচ্ছে যে কৃমি হলেই কৃমি হলেই যে আপনাকে মানে আপনার যেটা চুলকাবে সেটাও কিন্তু না, অন্য কোনো কারণে চুলকাতে পারে। আমার কাছে যেটা হচ্ছে যেহেতু ওর বয়স 7 বছর, প্রতি 6 মাস পর পর অবশ্যই কৃমি ওষুধটা খাওয়াবেন, এটা ঠিক, এটা খাওয়াতে হবে। কিন্তু নিয়মে একটা যেটা মানবেন সেটা হচ্ছে যে ও কৃমি ওষুধ যেদিন খাওয়াবেন সেদিন কিন্তু আপনার ফ্যামিলির প্রত্যেককে এই ওষুধটা খাইতে হবে, এটা কিন্তু মানে গ্রস নিয়ম। শুধু বাচ্চাকে আপনি ওষুধ খাওয়ালেন কিন্তু আপনারা কেউ খেলেন না তা কিন্তু হবে না, একসাথেই খেতে হবে। এবং 6 মাস পর পর এই রেগুলার ডিওয়ার্মিং যেটাকে বলে এটা করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে তারপরও চুলকাচ্ছে, তার মানে কৃমি যে আছে এটা কিন্তু মানে বলা যাচ্ছে না। এই জন্য চেষ্টা করেন হচ্ছে ওর জায়গাটা পরিষ্কার রাখার, অর্থাৎ পায়খানা করার পর একটু হালকা গরম পানি দিয়ে জায়গাটা পরিষ্কার করার চেষ্টা করেন। তারপর যদি সমস্যা হয় তাহলে একটু নক করেন। খালিদ খালিদ সরকার, আচ্ছা ডক্টর সাহেব, স্মৃতিশক্তি বাড়ানো ওষুধ এখানে লিখে দেন না, আপনি নক করেন এটা নক করেন। সব ট্রিটমেন্ট এখানে দেওয়া সম্ভব না, কারণ অনেকগুলো কোশ্চেন আছে। আপনি নক করেন, আমি বলে দিব, সমস্যা নাই। মোমিনুল ইসলাম, শুধু জ্বর ছাড়া আর কি সিমটম না থাকলে কি করব? মানে জ্বর ছাড়া আর কোনো সিমটম না থাকলে কি করব? ওই যে জ্বর না যদি অন্য কোনো সিমটম না থাকে তাহলে শুধুমাত্র জ্বরের ট্রিটমেন্টটা করতে হবে। সেক্ষেত্রে আমরা 72 ঘন্টা বা 3 দিন পর্যন্ত জ্বরের জন্য আমরা স্পঞ্জিং করব, এবং হচ্ছে প্যারাসিটামল ট্যাবলেট, বা বয়স যদি কম হয় সেক্ষেত্রে আমরা সিরাপ খাবো। আর প্রয়োজন হয় যদি দেখা যাচ্ছে এগুলোও যদি কন্ট্রোল না করতে হয়, সেই সাবস্টিটিউটরি আমরা ব্যবহার করবো। তার মানে হচ্ছে জ্বরের যে ট্রিটমেন্টটা সেটাই। 3 দিন পরও যদি দেখা যায় জ্বর থেকে যায় তাহলে অ্যান্টিবায়োটিক শুরু করবো। ফয়সাল আহমেদ শিহাব, গলায় কফ জমেছে, হালকা গলা ব্যথা অনুভব করছি, ভয় করছে। হ্যাঁ, একটু ভয় পাওয়ার মতো। আমি জানি না আপনার জ্বর আছে কিনা, কিন্তু যেহেতু গলা ব্যথা শুরু হয়েছে জ্বরও আসতে পারে। আপনি যেটা করবেন মেইনলি 3টা কাজ। প্রথম হচ্ছে যে হালকা কুসুম গরম পানি এবং লবণ দিয়ে গার্গল করেন। আপনি বারবার হচ্ছে রং চা খান, মানে সেখানে লং থাকবে, আপনার লেবু থাকবে এবং আদা থাকবে, বারবার খান। আর আরেকটা যেটা কথা সেটা হচ্ছে যে আপনি একটা কাজ করতে পারেন, যেহেতু গলা ব্যথা আছে, নাপা এক্সটেন্ড 665 mg, এটা সকালে একটা রাত্রে একটা, এটা অন্তত 3 থেকে 5 দিন, 3 দিন অন্তত খান। ওকে, হাবিবা ইয়াসমিন ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। মার্জিয়া তাসনিম, ভাইয়া আমার মায়ের বয়স 70-এর মতো, ওনার অ্যাজমা আছে, ওনার জন্য আগে থেকে কী ধরনের চিকিৎসা শুরু করতে পারি? আচ্ছা, অ্যাজমা যেহেতু আছে, এখন এটা কন্ট্রোলে থাকে কিনা এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাকে নেবুলাইজেশন করতে হয় কিনা, তাকে ইনহেলার নিতে হয় কিনা, এটা আপনি ক্লিয়ার করেননি। তবে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে ওনাকে অবশ্যই কিন্তু প্রতিদিন যে রাত্রে যে আপনারা একটা ওষুধ খান সেটা হচ্ছে যে মন্টিলোকাস গ্রুপের মনাস বা মন্টেয়ার অথবা মন্টিন বা প্রোভেয়ার, এই ওষুধটা যেটা
10 mg, সেই মন্টিলোকাস 10 mg এটা কিন্তু চালান, অন্তত এই করোনার সময়টাতে অন্তত চালায় যান। আনু হাসান ক্যারিয়ন বন্ধু, থ্যাংক ইউ বন্ধু। আফরোজা বেগম শিউলি, আচ্ছা ভাইয়া আমার কানে কক্সবাজারে 2 বছর আগে পানি যায়, তারপর থেকে চুলকায় ও পানি আসে, আমি কি কোনো ডক্টর দেখানো হয়নি? আর আমার হাজব্যান্ডের ফ্রেন্ড একজন ডক্টর, উনি আমাকে ড্রপ দিতে বলেছিল। আচ্ছা, উনি আমাকে ড্রপ দিতে বলেছিল, তারপর কিন্তু কোনো ইমপ্রুভ হচ্ছে না, প্লিজ একটু বলবেন কি? আচ্ছা, সেক্ষেত্রে শিউলি আপনাকে বলছি, সেক্ষেত্রে অবশ্যই দেখতে হবে যে তার আপনার এখানে ওটাইটিস মিডিয়া বলে, অর্থাৎ আমাদের কানের 3টে অংশ, বহিকর্ণ, ভিতরের দিকে মধ্যকর্ণ, তার ভিতরে থাকে অন্তঃকর্ণ, যেটা আমরা শুনি। তার মানে আপনার সমস্যাটা সম্ভবত মধ্যকর্ণে। মধ্যকর্ণে কোনো প্রদাহ আছে কিনা, ইনফেকশন আছে কিনা, যেটাকে ওটাইটিস মিডিয়া বলে, সেটা কিন্তু দেখতে হবে। এই জন্য আপনাকে অবশ্যই একজন ডক্টরের কিন্তু শরণাপন্ন হইতে হবে। সে আপনাকে অরস্কোপ, কান দেখার যন্ত্রতে দেখবে যার ভিতরে পাস জমেছে কিনা, সেই অনুপাতে ট্রিটমেন্ট দিতে হবে। কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে হয়তো পাস হতে পারে, বেটার হচ্ছে আপনি একটা অ্যান্টিবায়োটিক খান, একটা অ্যান্টিহিস্টামিন খান, এবং পারলে যদি কানের ড্রপটা ব্যবহার করতে চান করতে পারেন, কিন্তু আপনার অ্যান্টিহিস্টামিন সাথে অ্যান্টিবায়োটিক লাগতে পারে। এই জন্য সবচেয়ে বেটার হচ্ছে এটার জন্য অবশ্যই একজন কানের ডাক্তারের কাছে যাওয়া, কারণ সব ট্রিটমেন্ট কিন্তু অনলাইনে সম্ভব না, আপনার কানটা দেখা খুবই দরকার। ইভেন আর একটা বিষয় আপনাকে ক্লিয়ারলি বলি, অনেক দিন থেকে যদি আপনার ইনফেকশনটা থাকে, তাহলে এটাকে বলতে হবে ক্রনিক সাপোরেটিভ ওটাইটিস মিডিয়া। এটা কিন্তু আবার খারাপ, এটা হলে কিন্তু কানের পর্দার কিন্তু সমস্যা হবে। সো আপনি পারলে একটু একজন নাক কান গলার ডাক্তারের কাছে গিয়ে এটা কানটা চেক করে নেন। অ্যালবার্ট, হ্যাঁ বন্ধু, কেমন আছো? থ্যাংক ইউ ফর ওয়াচিং মি। আচ্ছা, কোনো কিছু তাবাসসুম সুলতানা নাইনা, আচ্ছা, কোনো কিছু খাবারের গন্ধ না পাওয়া কিসের লক্ষণ? সম্প্রতি যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে যদি কোনো রকম নাকে গন্ধ না পাওয়া যায়, সেটা হচ্ছে একটা করোনার একটা সিমটম ধরা হচ্ছে। কিন্তু কোনো খাবারের গন্ধ না পাওয়া, এটা যেটা হচ্ছে ওই একই রকম, যে গন্ধ আপনি পাচ্ছেন না আর কি, সেক্ষেত্রে অন্য সিমটমগুলো আছে নাকি এটা একটু মিলাই দেখতে হবে। কারণ গন্ধ না পাওয়া মানে অবশ্যই তার নাকের কোনো মিকোজার কোনো সমস্যা হয়েছে কিনা। আবার আরেকটা হতে পারে যে অনেক সময় দেখা যাচ্ছে যে যদি নাক যদি থাকে, ওয়েট থাকে, অর্থাৎ হচ্ছে যে তার হচ্ছে সর্দি অনেক দিন থেকে আছে, তখন যে নাকের ভিতর যে 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 কি বলবো, যে মিউকাসটা থাকে, থিন যে লেয়ারটা, এটা কিন্তু অনেক সময় কিন্তু হয়ে যায়, অনেকটা বলা যায় যে সেন্সিটিভ, মানে লেস হয়ে যায়। হ্যাঁ, সেক্ষেত্রে একটা নাকের ড্রপ ব্যবহার করতে হয়। তো আমার মনে হয় যে অন্যান্য সিমটম যদি থাকে তাহলে এটা একটু টেনশনে নিন, না হলে টেনশন করার মতো কিছু নেই। আর চলতেই থাকলে অবশ্যই একজন নাক কান গলার ডাক্তারকে দেখাবেন। আচ্ছা, মার্জিয়া তাসনিম, বয়স্কদের ভিটামিন ডি ওষুধ খাওয়ানো যাবে কিনা? হ্যাঁ, এগুলো কিন্তু এখন দেওয়া হচ্ছে। কারণ হচ্ছে কি, এটার মানে মেইন থিমটা কি, এটা হচ্ছে মেইন বিষয়। মেইন থিমটা হচ্ছে যে এই করোনাকে যেহেতু প্রিভেন্ট করতে হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। যার রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন ভালো, তার কিন্তু এই করোনা হওয়ার সম্ভাবনা কম। তার মানে কি, বুস্ট আপ করতে হবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য, যেটা করতে হবে ইমিউনিটি, যেটা বলে রোগ প্রতিরোধ ক্ষমতার যে বিষয়টা, এক একজনের ইমিউনিটি এক এক রকম, সেই ইমিউনিটিকে বাড়াতে হবে। যার ইমিউনিটি যত ভালো, তার কিন্তু করোনা হওয়ার সম্ভাবনা তত কম। তার মানে হচ্ছে ইমিউনিটি বাড়ানোর জন্য আমরা ভিটামিনের কথা বলি, মাল্টিভিটামিন, ভিটামিন ডির কথা বলছি, ভিটামিন সি এর কথা বলছি, এই সমস্ত কিন্তু দেওয়া যাবে। সো দিতে কোনো সমস্যা নেই। বরঞ্চ বয়স্ক মানুষ ভিটামিন ডি দিলে ওনার হাড় গোড়ের যে ব্যথাগুলো আছে সেগুলোরও কাজ করবে। মাহাজাবিন শারমিন, আসসালামু আলাইকুম ভাইয়া, হ্যাঁ থ্যাংক ইউ। আমার ছেলের বয়স 2 বছর 9 মাস, আজ 3 দিন ধরে প্রথমে হালকা ঠান্ডা দিয়ে শুরু, তারপর হালকা শ্বাসকষ্ট, জ্বরও ছিল একদিন, গতকাল থেকে খাওয়া একদম বন্ধ ছিল। আচ্ছা, একটু দেখি আর একটু। 2 বছর 9 মাস বয়স, প্রথমে হালকা ঠান্ডা দিয়ে শুরু, তারপর হালকা শ্বাসকষ্ট, জ্বরও ছিল। আচ্ছা, গতকাল থেকে খাওয়া একদম বন্ধ ছিল আজ রাত পর্যন্ত, আজকে না থাকতে পেরে আহ, আচ্ছা একটা মেডিকেলে নিয়ে গেছিলাম, সেখান থেকে জ্বরের জন্য নাপা, রুচির জন্য জিঙ্ক, আর শ্বাসকষ্টের জন্য লিভোস্টার, অ্যামিক্সেপ আর কিটোমার দিয়েছি। এগুলো কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আপনি এইগুলো চেষ্টা করেন। তারপরেও যদি দেখা যাচ্ছে যে 3 থেকে 5 দিন আপনি ওষুধটা খাওয়ানোর পর যদি কন্ট্রোল না হয়, তাহলে অবশ্যই এটার সাথে একটা মন্টিলোকাস গ্রুপের একটা ওষুধ যোগ করবেন। তবে যে ওষুধটা দেওয়া আছে আমি আশা করছি যে এতে ভালো কাজ হবে। পুলিন কুমার বিষ্ণু, থ্যাংক ইউ। নুসরাত নূর ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। আব্রাহাম দা রকি, ভাইয়া আমার বাবার জ্বর প্লাস ব্যথা প্লাস একটু শ্বাসে প্রবলেম হইতেছে, কি ওষুধ খাওয়াবে? জ্বর আছে, ব্যথা, শরীরে ব্যথা, আবার একটু শ্বাসের প্রবলেম, তাহলে তো ওনাকে আগে থেকেই সমস্যা আছে কিনা এটা কিন্তু একটু জানা দরকার। ওনার আগে থেকে শ্বাসের সমস্যা আছে কিনা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি সেই শ্বাসের সমস্যা থাকে,
তাহলে কিন্তু অবশ্যই সে আগে থেকে কোনো ওষুধ পাচ্ছে না, সেটাই ইম্পর্টেন্ট। যেমন যদি তার অ্যাজমার সমস্যা থাকে, হাঁপানির সমস্যা থাকে, তাহলে সে হয় ইনহেলার ব্যবহার করে, সাথে সে কিন্তু একটা ওষুধ মন্টিলোকাস গ্রুপের একটা ওষুধ সে রাত্রে প্রতিদিন একটা করে খায়। সেই ওষুধগুলো কিন্তু কন্টিনিউ করতে হবে। সাথে আপনি জ্বর বলছেন, শ্বাসতন্ত্রের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু একটু রিস্কেই পড়ে যাচ্ছে। এবং আপনার বাবা অবশ্যই বয়স্ক, আমার মনে হয় যে এইটা একটু মাথায় নেন। আর উনি অন্য কি ওষুধ খায় সেটা আসলে আপনি লেখেননি, পারলে একটু লেখলে আমি উত্তরটা দিতে পারতাম। নয়ন মিয়া, আমি করোনা পজিটিভ ব্যক্তির সংস্পর্শে ছিলাম আজ 11 দিন হলো। আমি 14 দিন পর কি রিস্ক মুক্ত হবো? আমার কোনো উপসর্গ নেই, আমি সুস্থ আছি। হ্যাঁ, আপনাকে 14 দিন পর্যন্ত ওয়েট করতে হবে। 14 দিন পর যদি দেখেন যে আপনি এর মধ্যে কোনো সিমটম হলো না, তাহলে বলা যাবে যে আপনি মানে অ্যাফেক্টেড না। কিন্তু তার মানে আপনি যে আবার পরবর্তীতে অ্যাফেক্টেড হবেন না তা কিন্তু না, এটা আবার মাথায় রাখেন। তবে এটা ঠিক যে 11 দিন হয়েছে আর 3 দিন কষ্ট করে থাকেন, এরপর যদি কোনো উপসর্গ না থাকে তাহলে ধরে নেন যে আপনার সমস্যা নেই। তবে যদি আপনার বেটার হতো যদি আপনি একটু পজিটিভ মানে যদি সম্ভাবনা থাকে করিয়ে দেখতে পারতেন আর কি। কিন্তু যেহেতু আসলে এটাও ঠিক, বাস্তবতা এটাই যে সবার কিন্তু আসলে এই আপনার এই করোনা পরীক্ষাটা আসলে করাচ্ছে না, সেজন্য আমি বলছি যে না, রিস্ক নাই, বেটার। তো সেক্ষেত্রে আপনি 14 দিন পর্যন্ত ওয়েট করেন। 14 দিন পর আশা করি যে আপনি করোনা ফ্রি আপনাকে ডিক্লেয়ার করা যাবে। তবে সবসময় বলি যে এখন আপনার করোনা হয়নি বলে আপনি কিন্তু আউট অফ রিস্ক তা কিন্তু না, আবার কিন্তু সমস্যায় পড়তে পারেন। এই জন্য সবসময় সেফ থাকার চেষ্টা করবেন। আঞ্জুমান আখি, 3 মাস বেবি, 5 ডেজ টয়লেট হচ্ছে না, কি করা যায়? আচ্ছা, একটা বিষয় যেটা আমি বললাম প্রথমে কিন্তু এটা বলেছি আর কি, যে বাচ্চাদের পায়খানার যে সমস্যা হয়, এটা যদি আমি চিন্তা করি তাহলে প্রথম বিষয়টা হচ্ছে তার কিছু জিনিস জানতে হবে। প্রথম ব্যাপারটা হচ্ছে যেহেতু ও 3 মাস, যে ওকে বুকের দুধ ছাড়া আর কিছু খাওয়ানো হচ্ছে কিনা, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। 2 নম্বর হচ্ছে যে ও পায়খানা করার সময় মোচড় দেয় কিনা, অর্থাৎ তার ইনফেন্টাল কোয়ালিটি যে রোগের কথা আমি কিছুদিন আগে বললাম সেটা আছে কিনা। তারপর একটা হচ্ছে তাকে ফ্রিকোয়েন্টলি খাওয়ানো হয় কিনা বুকের দুধটা। আর একটা বিষয় যেটা হচ্ছে খাওয়ানোর পর তাকে বার্পিং বা ঢেকুরটা তোলা হয় কিনা, এই বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সাথে আর একটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে যে বাচ্চাকে যেটা হয় আর কি, বাচ্চার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা যখন গরুর দুধ খাওয়াচ্ছেন অথবা দেখা যাচ্ছে যে কোটা দুধ খাওয়াচ্ছেন, অনেকে এটাই থেমে থাকে না, এরপর অনেকে দেখে চালের গোড়াও খাওয়ায়। তো এই সমস্ত যারা মানে আর্টিফিশিয়াল মিল্ক যারা খাওয়ায় আর কি, তাদের কিন্তু এই সমস্যা কিন্তু হবেই। সাধারণত বেস্ট ফিডের বাচ্চাদের কিন্তু এই সমস্যা খুব কম হয়। তারপর আমি বলবো যদি এরকম চলতেই থাকে তাহলে চেষ্টা করেন যে এই সমস্ত জিনিসগুলো বাদ দেওয়ার, অর্থাৎ গরুর দুধ বা কোটা দুধগুলো বন্ধ করার। এবং চেষ্টা করেন হচ্ছে 2 থেকে 2.5 ঘন্টা পর পর খাওয়ানোর, এবং খাওয়ানোর পর একটু বার্পিং করানোর চেষ্টা করেন আর কি। রকনুজ্জামান তুহিন, আমার বেবি 4 ইয়ার্স ওল্ড, পানি ঢুকে কানে ব্যথা হচ্ছে একটা কানে, কি করা যায় প্লিজ সাজেস্ট মি। এই তো একটা সমস্যা রকনুজ্জামান তুহিন। বিষয়টা হচ্ছে যে কানের মধ্যে পানি গেলে যেটা হয়, সেখানে কানের মধ্যে যদি পানি থেকে যায় সেটা কিন্তু ইনফেকশন করতে পারে। এবং আমি যেটা কিছুক্ষণ আগে একজনের অ্যান্সারে বললাম যে মধ্যকর্ণের প্রদাহ যদি হয়, অর্থাৎ ওটাইটিস মিডিয়া বলে, মধ্যকর্ণের যদি প্রদাহ হয় সেটা কিন্তু সমস্যা। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু কানের পর্দার উপর একটা চাপ পড়ে বা কানের পর্দাটা সমস্যা হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ওরোস্কোপ দিয়ে কিন্তু কানটা দেখা উচিত। বেটার হয় যদি কোনো নাক কান গলার ডাক্তারকে কাছে গিয়ে যদি একটু দেখাতে পারেন বেটার। তবু যদি না যেতে পারেন তাহলে আমি বলবো যে ওর সাথে জ্বর আছে কিনা, যদি জ্বর থাকে তাহলে অবশ্যই একটা অ্যান্টিবায়োটিক শুরু করেন। সেক্ষেত্রে আমি যেটা বলি যে সেফিক্সিম গ্রুপের রফিক্সিম অথবা সেফ3 এই সিরাপটা, যেহেতু 4 বছর বয়স, ওকে 1 চামচ করে 2 বার দেন। সাথে সিরাপ ফেনাডিন দেন, 1 চামচ করে 2 বার, এটা দেন 10 দিন। আর ব্যথার জন্য আপনি সিরাপ নাপা, প্লেন নাপাটা দেন। এটা নাপা 4 বছর, তো ওকে 2 থেকে 2.5 চামচ লাগবে, 3 বার দেন। এটা দেন যে কদিন ব্যথা থাকে, এই 3টে ওষুধ দেন। কিন্তু আমি বলবো যদি আরও বেটার হয়, মানে বেটার হবে যদি আপনি পারেন কানটা একটু দেখায় না, কারণ সব ট্রিটমেন্ট আসলে কিন্তু অনলাইনে দেওয়া সম্ভব হয় না, কারণ ওর কান দেখার ব্যাপারটা আছে। আচ্ছা, মাহজাবিন শারমিন, 3 বছরের বাচ্চার জন্য কৃমির ওষুধ কোনটা ভালো হবে? আচ্ছা, এটা বিষয় আর কত মাস পর পর খাওয়াতে হয়? প্রথম কথা হচ্ছে যে এখানে সাধারণত 6 মাস পর পর কৃমি ওষুধ খাওয়ানোর কথা বলা হয়। আর কৃমি ওষুধটা কিন্তু শুরু করতে হয় বলা হয় যে 1.5 বছর বয়স থেকে। তবে এটাও ঠিক যে অনেক সময় দেখা যাচ্ছে যে 1 বছর একটা বাচ্চা যদি কৃমিটা ভিজিবল হয়, আমি চোখের সামনে দেখছি তার কৃমি বা পায়খানার সাথে কৃমি যাচ্ছে, তাহলে কিন্তু আমি 1 বছরে কিন্তু কৃমি ওষুধ দিতে পারি। আর যেহেতু আপনার বাচ্চার বয়স 3 বছর, সেক্ষেত্রে আপনি অ্যালবেন্ডাজল গ্রুপটাই ওর জন্য বেটার। অ্যালবেন্ডাজল, অর্থাৎ 2 বছরের পরে আমরা অ্যালবেন্ডাজলটা সাজেস্ট করি আর কি। আপনি অ্যালবেন নামে পাওয়া যায়, অর্থাৎ বেন এ নামে যে সিরাপটা পাওয়া যায় সেটা আপনি খাওয়াতে পারবেন। মোহাম্মদ ইসলাম, আমার বয়স 29, আমি কার্ডোভিস 2.5 খাই, তারপরে আমার বিপি 135/90, আমার কি বিপি ঠিক আছে?
আচ্ছা, আমি একটু মেন্টালি ডিপ্রেস থাকি মাঝে মধ্যে, আমার হার্টবিটও বেশি থাকে। আচ্ছা, এখানে বিষয় হচ্ছে যে 135/90, যেটা উপরের যেটা প্রেশার আমরা যেটা সিস্টোলিক বলি, এটা 110 থেকে 140 পর্যন্ত নর্মাল। আপনি 135 আছে, এটা কিন্তু নর্মাল, মানে একদম আপারেও যায়নি, একদম আছে ঠিকই। নিচেরটা যেটা 60 to 90 হওয়ার কথা, অর্থাৎ ডায়াস্টোলিক প্রেশারটা, এটা কিন্তু আপনার বলা যাচ্ছে আপার মার্জিনে আছে, একদম বর্ডারে উপরে আছে 90, এটা কিন্তু একটু খারাপ। এবং এই দুটো প্রেশারের মধ্যে কিন্তু নিচেরটা যেটা ডায়াস্টোলিক, এটা কিন্তু খারাপ। তো সেটা যেটা করতে হবে, এক্ষেত্রে আপনি যেটা খাচ্ছেন কার্ডোভিস, এটা খান, সাথে আপনার ঘুমের একটা ওষুধ খান, আপনার ঘুম কম হয়। আপনি পারলে রিভোরটিল ট্যাবলেট, রিভোরটিল 0.5 mg প্রতিদিন রাত্রে একটা করে, এটা আপনি অন্তত মাসখানিক খান। আর হার্টবিট যদি তারপর বেশি থাকে, তাহলে এর সাথে আপনি ইননেভারটা খাইতে পারেন, ইননেভার 10 mg, সকালে একটা রাত্রে একটা, এটা 1 মাস। তাহলে আপনি এই প্রেশার ওষুধের সাথে রিভোরটিল 0.5 mg প্রতিদিন রাত্রে একটা করে, আর ইননেভার 10 mg সকালে একটা রাত্রে একটা, এটা 1 মাস, এটা খান। বাবা তুমি একটা টিস্যু নিয়ে আসো তুমি। আচ্ছা, হাফিজুর রহমান, আমার বাচ্চার বয়স 8 মাস, ওর ওজন 7 কেজি, এটা কি ঠিক আছে? আহ, ওর জন্মের সময় ওজন ছিল 2.3, তার মানে জন্মের সময় ওর ওজনটা কিন্তু কম ছিল, মানে এটা হচ্ছে যে লো বার্থ ওয়েট বেবি ছিল আর কি। সেক্ষেত্রে ওজনটা 8 মাসে 7 কেজি খারাপ না, ভালোই আছে মোটামুটি। আর সেক্ষেত্রে ওকে কমপ্লিমেন্ট যে ফিডিংটা ভালো মতো খাওয়ালে আশা করি যে অনেকটা ঠিক হয়ে যাবে। ওকে সব রকমের খাবার, একটা কথা বলি, খাবারের মধ্যে 4 রকমের খাবারটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করতে হবে। খাবারের যে বিষয়টা, সেটা হচ্ছে একটা ব্যালেন্স ডায়েট মেনটেন করতে হবে। যে খাবারটা আপনি দিচ্ছেন, প্রথম কথা হচ্ছে হোমমেড হতে হবে, এটা একটা ফ্রেশ খাবার হতে হবে, এটা 2 নম্বর। যে 3 নম্বর যে কথা, সেটা হচ্ছে যে খাবারের মধ্যে 4 রকমের কম্পোনেন্টই থাকতে হবে। যদি প্রথম কথা যদি বলি, সেক্ষেত্রে যদি আপনি যদি বলেন যে শর্করা বা কার্বোহাইড্রেট, সেটা কিন্তু থাকতে হবে। সেক্ষেত্রে আপনি সাদা ভাত দেন, অথবা খিচুড়ি দেন, অথবা যদি হয় একটু পোলাও দিতে পারেন, অনেকে পোলাও কিন্তু পছন্দ করে, অথবা রুটি দেন। তা না হলে অন্তত আপনি অনেক সময় দেখা যায় অনেকে বলে মুড়ি দিতে পারবো কেন, মুড়িও দিতে পারেন, মানে কার্বোহাইড্রেটের ব্যাপারটা কিন্তু ফিল আপ হলো। 2 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে প্রোটিন, যেটা আমিষ, সেক্ষেত্রে হয়তো তাকে মাংস, অথবা তাকে মাছ, অথবা তাকে ডিম, অথবা তাকে ডাল দেন, মুসুর ডাল যেটা। এখন কথা হচ্ছে, মনে করেন যে একদিন তাকে মাংস দিলেন, পরের দিন তাকে আপনি ওই প্রোটিনের অভাব পূরণ করার জন্য মাছ দেন, দেখুন মাছও দিন দিতে পারলেন না, ডিম দেন, ডিমও নাই, সেক্ষেত্রে আপনি ডাল মানে রাখতেই হবে কিন্তু। 3 নম্বর হচ্ছে যে তার ভিটামিনের দরকার আছে, সেক্ষেত্রে শাকসবজি এবং ফলমূল দিতেই হবে, প্রতিদিন সবজি অথবা শাক রাখতেই হবে। আচ্ছা, তারপর যদি বলা হয় মিনারেলসের দরকার আছে, সেক্ষেত্রে আমরা বলি কিছু ফলমূলের দিকে বেশি নজর দেন। তাকে কিন্তু যে আমি বলেছি খাবারের ব্যাপারে, যে 3বার হ্যাভি ডায়েট খাবে, 2বার স্ন্যাক্স বা নাস্তা করবে, সেই নাস্তার মধ্যে কিন্তু বলছি যে 10:30 থেকে 11:30 একটা রাখেন, 4:30 থেকে 5:30 এই সময় রাখেন। আপনি একটা সময় এই যে নাস্তার যেটা, একটা সময় আপনি দেন, ফল দেন। বিশেষ করে এদের হচ্ছে আমরা বলি হচ্ছে আয়রন রিচ খাবারটা বেশি দিতে বলি, আয়রন জাতীয় যে ফলটা আছে সেটা বেশি করে দেন। তাকে প্রতিদিন একটা কলা দেন, মালভোগ যেটা কলা, সে কলা একটা দেন। তাকে হয়তো বা দিতে পারেন আপনি হচ্ছে, কারণ বাচ্চাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, ওজন না বাড়ার একটা কারণ থাকে হচ্ছে অনেকে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকে। সেক্ষেত্রে আপনি বেদানা দিতে পারেন, মানে আয়রন জাতীয় যে খাবারটা, এটা কিন্তু চালাইতে হবে আর কি। আর এখন তো অনেক ফলমূল এখন পাওয়া যাচ্ছে, সেই ফলমূল খাওয়ান। আচ্ছা, নুসরাত নূর, বাচ্চাদের কৃমি ওষুধ কয় মাস থেকে খাওয়ানো হয়? যে আমি বলেছি অ্যান্সারটা, সরি, সেটা হচ্ছে যে নর্মালি 1.5 বছর বয়স থেকে সাধারণত কৃমি ওষুধ খাওয়ানো শুরু করতে হয়, এবং এটা 6 মাস পর পর খাওয়াতে হয়। কিন্তু যদি ভিজিবল, মানে যদি চোখে যদি দেখেন যে তার কৃমি চোখের সামনে দেখতেছেন, তাহলে 1 বছর থেকে দেওয়া যায়। দেলার হোসেন সোহেল, কেমন আছো বন্ধু? হ্যাঁ বন্ধু, অনেক ভালো আছি, থ্যাংক ইউ। মাহাজাবি শারমিন, থ্যাংক ইউ। মাইদুল হোসেন রনি, থ্যাংক ইউ। আচ্ছা, রওশন আর আক্তার লিজা, জন্মের সাথে সাথেই কান্না করেছিল, কোনো অক্সিজেন দিতে হয় নাই, 2 মাসের ঘাড় শক্ত হয়েছে, 5.5 মাসে বসেছে, 7 মাসে একবার ডেঙ্গু হয়েছিল। আচ্ছা, হামাগুড়ি দেয় আর ধরে ধরে, তাহলে আমার মনে হয় যে আপনি ওয়েট করেন, সমস্যা নাই। কিছু কিছু ডোমেন যেটা বলি আমরা, ডোমেন বলি, অর্থাৎ এই যে ডেভেলপমেন্ট বাচ্চাদের যে আমরা যখন অ্যাসেস করি, তখন ডোমেন ধরে ধরে করি। যেমন একটা ডোমেন হচ্ছে তার, আমরা বলি হচ্ছে গ্রস মোটর, হ্যাঁ, সে কোনো জিনিস মানে সে বসতে পারে কিনা, দাঁড়াতে পারে কিনা, হাঁটতে পারে, এটা। তারপর আমরা ফাইন মোটর দেখি, ফাইন মোটর হচ্ছে যে সূক্ষ্ম কিছু কাজ, সে কলম ধরতে পারে কিনা, সে দাগাইতে পারে কিনা, এটা। তারপরে আমরা তো স্পিচ, সে ঠিক মতো কথা বলতে পারে কিনা। তারপর হচ্ছে কগনিশন, সোশ্যালাইজেশন, সে মায়ের মুখের দিকে তাকাচ্ছে কিনা, নতুন কেউ আগন্তক আসলে তার দিকে তাকাচ্ছে কিনা, তাকে তাকে দেখে ভয় পাচ্ছে কিনা, এরকম অনেকগুলো সেগমেন্ট আমরা দেখি। তার মানে এই একটা সেগমেন্ট, যেটা গ্রস মোটর যে সেগমেন্টের কথা আপনি বলছেন, এটা আমার অনেক সময় যেটা দেখা হয়, আমরা দেখি যে 1 মাস 3 মাস কিন্তু কম বেশি হয়। এখন কথা হচ্ছে যে আপনার বাচ্চা ধরে হাঁটে, এটা এমনিতে হাঁটতে পারবে,
এটার একটা রেঞ্জ আছে, অন্তত আপনি বেশ কিছু সময় আরও পাবেন এটা হচ্ছে আপনার যাচাই করার জন্য। এবং আপনার একটু সময় দেখেন, আশা করি যে এটা 3 বছর পর্যন্ত দেখা যায়, সেজন্য আমার মনে হয় যে এত টেনশন করার কিছু নাই। আমির হোসেন, ভেরি মাচ ইনফরমেটিভ, থ্যাংক ইউ বন্ধু। কেমন আছো আমির? আচ্ছা, মিহির, আচ্ছা, ব্রেন স্ট্রোকের রোগীর জন্য খাওয়ার কোনো বিধি নিষেধ আছে কি? হ্যাঁ, অবশ্যই ব্রেন স্ট্রোকের রোগীদের তো খাবার কথাগুলো বলেই দেয়। সেটা হচ্ছে যে অনেকে যাদের ব্রেন স্ট্রোক, এটা নির্ভর করে হচ্ছে কতটুকু তার ক্ষতি হয়েছে। অনেকে দেখা যাচ্ছে ঠিকমতো খাবারই ঠিকমতো খেতে পারে না, তাদের কিন্তু দেখা যাচ্ছে নাকে নল দিয়ে খেতে হয়, ব্লেন্ডার করে খাবারটা খেতে হয়। আবার কেউ কেউ আছে দেখা যাচ্ছে যে খেতে পারে, তার মানে তার কতটুকু ইনভলভ হয়েছে, ব্রেনের কতটুকু অংশ তার ক্ষতি হয়েছে এটার উপর নির্ভর করবে। এই জন্য আপনার কোশ্চেনের অ্যান্সার বলবো যে হ্যাঁ, বিধিনিষেধ আছে, কিন্তু নির্ভর করবে হচ্ছে তার কিসের উপর, যে তার কতটুকু ক্ষতি হয়েছে। আচ্ছা, শহীদুল ইসলাম খান, আমার গলার ভিতরে আজ 2 দিন ধরে চুলকায়, অ্যালার্জি আছে সবসময়, কী করতে পারি? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আপনি একটা অ্যান্টিহিস্টামিন নেন, আপনি ফেক্সো নেন 120 mg, সকালে একটা রাত্রে একটা, এটা 5 থেকে 7 দিন খান। আর যেটা করেন একটু গার্গল করেন, হালকা কুসুম গরম পানি লবণ দিয়ে গার্গল করেন। আচ্ছা, ইসরাফি রাজু, থ্যাংক ইউ। মেহেদি হাসান, যে কেউ ভিটামিন সি সাপ্লিমেন্ট নিতে পারবে যদি আক্রান্ত না হয়? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ভিটামিন সি তো সবাইকে আমরা খেতে বলছি, কারণ তাকে কী করতে হবে, ইমিউনিটি বুস্ট আপ করতে হবে, ইমিউনিটাকে বাড়াইতে হবে। সেজন্য ভিটামিন সি খেতে হবে, ভিটামিন ডি খেতে হবে। ও আপনি ভিটামিন ডি, হ্যাঁ ভিটামিন, আমি একটু ভুল পড়ছি, ভিটামিন সি আমি পড়েছি। আচ্ছা, ভিটামিন সির কথা বলেছি যে হ্যাঁ সবাইকে দেওয়া যাবে। আর ভিটামিন ডি সবাইকে যে দিতে হবে এরকম না, খেলেও সমস্যা নেই আর কি। তবে ভিটামিন সি কিন্তু সবাইকে খেতে হবে, এটা আমরা বলছি। কারণ হচ্ছে ইমিউনিটি যে বুস্ট আপ করছে, এর মধ্যে কিন্তু ভিটামিন সিটা খুবই ইম্পর্টেন্ট। ভিটামিন সি জাতীয় সাইট্রাস ফুড যেটা বলে, এটা খুব ইম্পর্টেন্ট। আর ভিটামিন ডি খেতে পান, কোনো সমস্যা নেই আর কি। আচ্ছা, জিম খান, আমার মাথা ব্যথার জন্য মোট 3বার ডাক্তার দেখাইছে কিন্তু মাথা ব্যথা কমে নাই, মাথা থেকে কান পর্যন্ত এবং দুটো হাতও ধরে। আমার মনে হয় যে আমাদের এই গ্রুপে ডাক্তার ইসমাইল আছে, ও হচ্ছে নিউরোলজির ডক্টর আর কি, সেক্ষেত্রে নিউরো মেডিসিনের। আমার মনে হয় যে একটু ওর সাথে একটু কথা বলতে পারেন আর কি। একটা ই ডক্টরস গ্রুপে আপনি একটা পোস্ট দেন, আমার মনে হয় যে উনি ভালো অ্যাডভাইস দিতে পারবে, ও ভালো অ্যাডভাইস দিতে পারবে। মোহাম্মদ নজরুল ইসলাম, আমার গলার বাম পাশে টনসিলের সমস্যায় 10 থেকে 12 দিন ধরে কাটার মতো লাগে, ভাইয়া কী করা উচিত? হ্যাঁ, টনসিল, তার মানে টনসিলটা এনলার্জ হয়েছে, বড় হয়ে গেছে, টনসিলটা বড় হয়ে গেছে। যে কোনো ইনফেকশন হলে সাধারণত এটা হয়, অ্যালার্জিক রিয়াকশন অথবা ইনফেকশন এটা হয়। আপনার যদি জ্বর থাকে তাহলে বুঝতে হবে যে ইনফেকশন আছে, আর যদি জ্বর না থাকে তারপরও টনসিলের সমস্যা মনে হয়, তাহলে বুঝতে হবে যে যে কোনো কারণে টনসিলে রিয়াকশন হয়েছে, অর্থাৎ অ্যালার্জিক রিয়াকশন হয়েছে। আপনি যেটা করতে পারেন সেক্ষেত্রে গার্গলটা করেন, যেটা বলছি, আপনি আদা লেবু চাটা খান। 3 নম্বর যেটা হচ্ছে আপনি যে দৈনন্দিন যে পানিটা খাচ্ছেন, হালকা কুসুম গরম পানিটা মিক্স করেন। আর 3 নম্বর যেটা বলছি যে আপনি একটা কার নাপাটা চালান, নাপা এক্সটেন্ড পাওয়া যায় 665 mg, সকালে একটা রাত্রে একটা, এটা 5 থেকে 7 দিন খান। আর সাথে আপনি একটা অ্যান্টিহিস্টামিন ফেক্সোফেনাডিন গ্রুপের 120 mg, সকালে একটা রাত্রে একটা। তার মানে ওষুধ আপনি দুটো খাবেন, একটা নাপা এক্সটেন্ড, একটা ফেক্সো 120 mg। আর গার্গল করবেন, হালকা কুসুম গরম পানি মিক্স করে খাবেন। সাথে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে চেষ্টা করবেন যতটুকু মানে ঠান্ডা থেকে দূরে থাকা যায়, ফ্রিজের কোনো কিছু না খাওয়া যায়। নাইমা রোশনি, হ্যাঁ রোশনি, কী খবর বন্ধু? থ্যাংক ইউ বন্ধু। নাজমুল ইসলাম জিতু, থ্যাংক ইউ বন্ধু। অ্যাডভোকেট আব্দুল আলিম, থ্যাংক ইউ। আচ্ছা, হাফিজুর রহমান, আমার বেবির বয়স 8 মাস, আমার কেন জানি মনে হয় তার চুলের গ্রোথ ঠিকমতো হয়নি, এনি সাজেশন? আচ্ছা বন্ধু, আমার মনে হয় যে তুমি ছবিটা দিতে পারো, আমাকে মেসেঞ্জার ছবি দিতে পারো। আচ্ছা, ঈশা হামিদ, আমার ছেলের বয়স 5 বছর, আজ 3.5 মাস ঘরে বন্দি, আমি ছেলের বাবা, আর ছেলে আর কেউ নেই, সারাদিন টিভি দেখে, আজ 4 থেকে 5 জন বলছে চোখ জ্বলছে, একটু হেল্প। আচ্ছা, এইটা কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে যে টেলিভিশন বলেন আর মোবাইল বলেন, এই মনিটরের উপর যদি চোখ এত সময় ধরে রাখা হয় তাহলে কিন্তু এটা সমস্যায় করবে, এটা ব্রেনের উপরে কিন্তু একটা ইফেক্ট করবে। আর একটা যেটা হয় সেটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের রিফ্র্যাক্টিভ ইরর বলে আর কি, সেটা কিন্তু হতে পারে। বাচ্চার চোখের উপর যতটুকু চাপ কমানো যায়, আমরা একটা কথা মেডিকেল টার্মে বলি স্ক্রিনিং টাইমটা কিন্তু আধা ঘন্টার বেশি হওয়া উচিত নয়, খুব বেশি হলে 45 মিনিট, এর বেশি কিন্তু না, 40 থেকে 45 মিনিট। যখন কোনো কম্পিউটার অথবা ল্যাপটপ অথবা দেখা যাচ্ছে যে মোবাইল অথবা টেলিভিশন, আধা ঘন্টা থেকে 40 মিনিট, এটা দেখে কিন্তু একটু গ্যাপ দেওয়া উচিত। আর এই যে কন্টিনিউয়াসলি এইভাবে না দেখাই ভালো। বাচ্চার সাথে আপনারা একটু খেলেন, বাচ্চাকে যদি পারেন ছাদে নিয়ে যান,
বাচ্চার সাথে অন্যান্য বিভিন্ন খেলা আছে, ও যদি ক্রিয়েটিভ কিছু কাজ করে সেগুলো করান, ও আর্ট পেলে আর্ট করান, ও গান পেলে গানটা শেখান। এখন তো সুযোগ যেহেতু আছে, যেহেতু বন্দি বাইরে যেতে পারছেন না, স্কুল হয়তো নেই, সেক্ষেত্রে ক্রিয়েটিভ কাজগুলো করান। লেখালেখি যদি করে, ওই যেগুলো হোম টাস্ক যেগুলো আছে, হয়তো স্কুল থেকে কিছু কাজ দিয়েছে সেগুলো করান। আচ্ছা জুই, নুজহাত, আমার 5 থেকে 6 দিন যাবৎ 101 বা 2 ডিগ্রি জ্বর, নাকে সব কিছুর একটা বাজ স্মেল লাগছে। লিও 500 7 দিন কমপ্লিট করছি, মেন্থল ভাব নিয়েছি, ইমপ্রুভ হয়নি, এখন কি করা যায়? আচ্ছা, 5 থেকে 6 দিন যাবৎ জ্বর, গলা ব্যথা আছে কিনা বলেননি। আচ্ছা, যদি জ্বর থাকে তাহলে আপনি, আমার মনে হয় যে অ্যান্টিবায়োটিকও শুরু করেছেন, লিভোফ্লক্সাসিন দেখছি আর কি। সেক্ষেত্রে আপনি যেহেতু 7 দিন কমপ্লিট করেছেন, তাহলে সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, যে কথাগুলো বললাম, যে আপনি কিছু প্রিভেন্টিভ মেজার নেন, আপনি একটু ইয়া করেন। যেহেতু আপনি কোনো বাজে স্মেল পাচ্ছেন বলতে, এটা আমি একটু ক্লিয়ার না। আচ্ছা, আপনার জন্য আমার একটা সাজেশন থাকবে, যেহেতু আপনি অ্যান্টিবায়োটিকটা খেয়েছেন, যদি দেখেন যে এই জ্বরটা এখনও আপনার আসছে, 7 দিন যেহেতু খেয়েছেন, আমার মনে হয় যে আপনি আরও 3 দিন ওয়েট করেন, জ্বরটা তারপর যদি কন্টিনিউ করে তাহলে অবশ্যই একটু নক করেন আর কি। আর আরেকটা বিষয় আপনার একটু ইয়া করতে হবে, যে আপনার অন্য কোনো সমস্যা আছে কিনা, যেমন হচ্ছে শ্বাসটা ভারী হয়ে যাওয়া, অথবা একটু কাশি হওয়া, হ্যাঁ, গলা চুলকানো বা ব্যথা, এগুলো কিছু আছে কিনা একটু উল্লেখ করলে ভালো হয়। আচ্ছা, কাইসার হোসেন, প্রচুর গলা ব্যথা, কী খাবো? গলা ব্যথার জন্য গার্গল করেন, আর আপনার এমনি প্লেন যে নাপাটা বা নাপা এক্সটেন আছে এটা খান। আচ্ছা, জমির হাসান সিন্ধু, কোনো সমস্যা না থাকলে কি মাল্টিভিটামিন খাওয়া যায় প্রতিদিন? হ্যাঁ, মাল্টিভিটামিন খেতে পাবেন, বিশেষ করে এখন তো অবশ্যই খাওয়া উচিত, বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। রিভা ভাই, আমার আজকে কয়েক নাইট ধরে ঘুম আসছে, এখন প্রেশার লো হয়ে গেছে, কি করব? আমার আজ কয়েক নাইট ধরে ঘুম আসছে, মানে ঘুম বেশি হচ্ছে, প্রেশার লো। ঘুম ভালো হলে তো প্রেশার তো লো হওয়ার কথা না, নাকি ঘুম হচ্ছে না এই জন্য প্রেশার লো? এটা আমি আসলে ক্লিয়ার না। কাজী স্বপন, থ্যাংক ইউ বন্ধু ফর ওয়াচিং মি। জালাল জালাল আল দিন, স্পিরুলিনা ওষুধ কি খাওয়া যাবে এই সময়? এটা কিভাবে বলি, এলোপ্যাথিক ডক্টর, এই সমস্ত হোমিওপ্যাথিক বা এই টাইপের আয়ুর্বেদিক ওষুধ সম্পর্কে আসলে আমার ধারণা নেই, সরি ভাই। মোহাম্মদ নাদিম, এত ব্যস্ততার মধ্যেও, হ্যাঁ, তোমাদের জন্য আসলে আশা। খন্দকার আবদুল্লাহ আল আজমি, করোনায় পজিটিভ হলে কী কী মেডিসিন নিব, শরীর দুর্বল হলে কী খাবো? করোনায় পজিটিভ হলে তো ট্রিটমেন্টগুলো সবাই দিয়েই দেয়, এখানে আপনার হসপিটালে সব দিয়ে দিবে, একটা অ্যান্টিবায়োটিক দিবে, একটা অ্যান্টিসিমেন্ট দিবে, জ্বরের ওষুধ দিবে, সাথে কিছু ভিটামিন দিবে, ভিটামিন সি, তারপরে হচ্ছে ডি দিচ্ছে এখন, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার জিঙ্ক দিচ্ছে। কাজী স্বপন, কেমন আছো বন্ধু? অনেকদিন পর তোমার কণ্ঠ শুনছি। থ্যাংক ইউ। হ্যাঁ, অনেকদিন পরে আসলে তোমাকেও আমি পাচ্ছি আর কি। আচ্ছা, খালেদ সরকার, আমার বাবার 17 রোজায় জ্বর আসছিল, জ্বরটা তেমন না, 99 আশেপাশে ছিল, একদিন শুধু 101-এর উপরে গিয়েছিল। আচ্ছা, একেবারে খাওয়া বন্ধ, কিছু খাইতে পারতেছিল না, শরীর একেবারে দুর্বল হয়ে গিয়েছিল। আচ্ছা, ওনার হচ্ছে কি তারপর? আচ্ছা, গত 4-5 দিন আগে পাইলসের ব্যথায় 2-3 দিন ভুগছে, পায়খানার সাথে রক্ত গেছে, ব্যথায় ট্যাবলেট খাচ্ছি, এরপর অন্য পায়ে পানি নামছে এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তা তো অনেক রকম সমস্যা আছে, শ্বাস নিতে কষ্ট, পায়ে পানি, এগুলো তো বন্ধু, আমি জানি না আপনি বন্ধু কিনা। আচ্ছা, এগুলোতে যেটা মনে হচ্ছে যে ওনার অন্য কিছু সমস্যা আছে। এখন ওনার যদি পায়ে পানি থাকে এবং যেটা আপনি বলেন শ্বাসকষ্ট, তার মানে হচ্ছে এখানে কিন্তু তার ফুসফুসের অবস্থা কিন্তু একটু খারাপ। আমরা যেটা বলি আর কি, যে ফুসফুস বা অনেক সময় দেখা যায় নিউমোনিয়া থেকে হয়তো দেখা যাচ্ছে যে ফুসফুসে পানি জমা, এগুলো কিন্তু হতে পারে। তো মানে এখন কথা হচ্ছে যে এই সমস্ত কারণে যেটা হচ্ছে, যেটা আপনি অবশ্যই একজন ডক্টরের কাছে সরাসরি নিয়ে যেয়ে দেখেন, কারণ তার বুকে স্টেথো দিয়ে কিন্তু এসব দেখা উচিত। এটা অনলাইনে পুরোপুরি ট্রিটমেন্টটা দেওয়া আসলে সম্ভব না, কারণ অনেক কিছু মিস হয়ে যাওয়ার চান্স আছে। কারণ পায়ে পানি লাগা, শ্বাসকষ্ট হওয়া, এটা কিন্তু অবশ্যই কোনো একটা খারাপ কিছু ইন্ডিকেট করছে, তার মানে তার ফুসফুসে পানি লাগার সম্ভাবনা অনেক বেশি। সেক্ষেত্রে আরও কিছু দেখতে হয়, যে তার কারণে হার্টের কোনো সমস্যার সাথে হচ্ছে কিনা, তার মানে এটা মাল্টিপল প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য আমি বলবো যে অবশ্যই আপনি একজন ডক্টরের শরণাপন্ন হন। আব্দুল সালাম, আমার হাসি কাশি সর্দি কিছুই নাই, তবে মাঝে মধ্যে আমার তালু অনেক চুলকায়, প্লিজ এর সমাধান কি বলবেন? মানে অ্যালার্জির সমস্যা আপনার আছে আর কি, যদি খুব বেশি চুলকায় তাহলে আপনি একটা অ্যান্টিহিস্টামিন খেতে পারেন, ফেক্সো 120 mg প্রতিদিন রাত্রে একটা, এটা 1 সপ্তাহ মতো খেতে পারেন।
নাজমুল হাসান, বাচ্চার ক্ষুধামন্দা কাটানোর জন্য কোনো ওষুধ আছে কি? বয়স 3-এ পড়লো। আপনি ওকে জিঙ্ক দেন ক্ষুধামন্দার জন্য, আমরা যেটা বলি জিঙ্ক দিতে। বাজারে আপনার হচ্ছে জিঙ্ক পাওয়া যায়, এমনি প্লেন জিঙ্ক পাওয়া যায়, আবার সাথে কিছু ভিটামিনের কম্বিনেশন পাওয়া যায়। এই জন্য আপনি নাজমুল হাসান কম্বিনেশনটাই দেন, অর্থাৎ ভিটামিন, মাল্টিভিটামিন প্লাস হচ্ছে আপনার জিঙ্ক। বিকোজিন নামে স্কোয়ারের একটা ওষুধ পাওয়া যায়, সিরাপ বিকোজিন, যেহেতু ওর বয়স 3, সিরাপ বিকোজিন 1 চামচ করে দিন 2 বার। এটা অন্তত 1 মাস থেকে 2 মাস পর্যন্ত আমার মনে হয় যে আপনি দিতে পারেন। আচ্ছা, জালাল আল দিন, স্পিরুলিনা মেডিসিন সম্পর্কে আসলে আমি এটা আয়ুর্বেদিক বা ইয়াতে দেয় আর কি, ইমিউনিটি বাড়ানোর জন্য, কিন্তু এটা সম্পর্কে আমার খুব বেশি ধারণা সত্যি নেই, এই জন্য আমি আসলে এটা বলতে চাচ্ছি না। আনোয়ার বেরি, আচ্ছা ভাই, আমার অ্যালার্জি খুব সমস্যা করছে, ট্যাবলেট মোনাস খাচ্ছি, রুপাটিট খাচ্ছি, ডক্সোবা খাচ্ছি, এটা সবই তো খাচ্ছেন। আহ, এই মেডিসিনগুলো নিচ্ছি, বাট তারপরও ব্রঙ্কাইটিস, ব্রিদিং প্রবলেম হচ্ছে না। তারপরে যদি আপনার প্রবলেম হয় তাহলে বুঝতে হবে যে আপনি লেখেন না অবশ্য জ্বর আছে কিনা। সেক্ষেত্রে কিন্তু যদি আপনার জ্বর থাকে বা যদি ব্রিদিং প্রবলেম হয়ে থাকে, এই সব ওষুধ কিন্তু আপনার এই যে রেসপিরেটরি সিস্টেম যেটা ইনভলভ হয়েছে, অর্থাৎ আপনার যে শ্বাসকষ্ট হচ্ছে তার জন্যই দেয়া, কিন্তু ওষুধ কিন্তু খুবই সুন্দর দেওয়া আছে। যদি সাথে জ্বর থাকে তাহলে অবশ্যই আপনাকে একটা অ্যান্টিবায়োটিক যোগ করতে হবে, কারণ আপনার সাথে অ্যাসোসিয়েটেড একটা ইনফেকশন থাকার সম্ভাবনা বেশি, যার জন্য আপনার ইমপ্রুভ করছে না। এই জন্য বেটার হচ্ছে যে আপনার জ্বর আছে কিনা এটা একটু আমাকে জানান, আর আপনি পারলে একটা অ্যান্টিবায়োটিক শুরু করেন। সেখানে অ্যান্টিবায়োটিকটা আপনি এখন করোনাতে আমরা যেটা মেনলি দিচ্ছি সেটাই আপনি চালাতে পারেন। সেটা হচ্ছে এইট্রোমাইসিন গ্রুপের জিম্যাক্স 500 mg, একটা করে 5 দিনে 5টা। আচ্ছা, সঞ্চিতা কুণ্ডু, আমার মেয়ের বয়স 15 মাস, ও আগে ঠিকমতো খাওয়া দাওয়া করতো, কিন্তু গত 10 থেকে 12 দিন কিছুই খেতে চায় না, মুখে দিলে ফেলে দেয়। এমনিতে কোনো সমস্যা নেই, শুধু খাওয়া নেই সমস্যা। আমি এই বিষয়টা কিন্তু বলেছি আর কি, আমি এই বিষয়টা কিন্তু অলরেডি কিন্তু আমি বলেছি যে যদি প্রথম থেকে খাওয়া দাওয়ার ব্যাপারটা আপনারা ঠিকমতো মেনটেন না করেন, যেটা আমি বলেছি যে আপনারা সঠিকভাবে এসেছেন কি না। প্রথম 6 মাস শুধু বুকের দুধ, এরপর থেকে আপনি কমপ্লিমেন্টারি ফিডিং অ্যাড করেছেন, সাথে একে কোনো গরুর দুধ দেননি, একে কোনো বাইরের কিছু দেননি, হোমমেড খাবারটা খাওয়াচ্ছেন, 4 রকমের খাবার দিচ্ছেন, এইগুলো যদি মেনটেন থাকতো বা থাকে তাহলে কিন্তু সমস্যার কথা ছিল না। তারপর যেহেতু খাচ্ছে না তাহলে বুঝতে হবে তার অন্য কোনো সমস্যা আছে কিনা। 1 নম্বর যে জিনিসটা আমি দেখতে বলি সেটা হচ্ছে আপনি তার নাকটা দেখেন, নাকটা ব্লক হয়ে আছে কিনা। যদি নাকটা ব্লক হয়ে থাকে তাহলে বাজারে সোলো নেজাল ড্রপ পাওয়া যায়, সোলো বা নজমিস্ট নেজাল ড্রপ, এটা 2 ফোঁটা করে 2 নাকে আপনি দিন 3 থেকে 4 বার দেন, 5 থেকে 7 দিন, এটা দেখেন। যদি সেটা না থাকে কানটা দেখেন, কানের মধ্যে অনেক সময় পানি যায় বা বুকের দুধ কিন্তু চলে যায়, সেটা যদি থাকে তাহলে সেটা ট্রিটমেন্ট করতে হবে, অনেক সময় কান পেকে যায়। 3 নম্বর হচ্ছে মুখটা দেখেন, মুখে অনেক সময় ঘা হতে পারে, অথবা সাদা সাদা যেটা হচ্ছে আমরা বলেছি ওরাল থ্রাশ সেটা হতে পারে, অথবা মুখে ঘাই হয়ে যেতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার কিন্তু চিকিৎসা দিতে হবে, সেটা খেয়াল করেন। আর একটা কথা হচ্ছে অনেক সময় পেট ফাঁপা থাকে অনেক বাচ্চা, দেখা যাচ্ছে যে বাইরের গরুর দুধ বা আপনার হচ্ছে কোটা দুধ খাইলে কিন্তু পেট ফাঁপে যায়, সেক্ষেত্রে দেখেন পেটটা শক্ত কিনা। এবং আরেকটা বিষয় হচ্ছে তার পায়খানাটা ক্লিয়ার হচ্ছে কিনা। আর এইসবও যদি কিছু না থাকে তাহলে আমি বলবো যে আপনি রুচি বানানোর জন্য আপনি জিঙ্ক খাওয়াতে পারেন, সিরাপ জিঙ্ক। আরও বেটার হচ্ছে জিঙ্কের সাথে ভিটামিন আছে, মাল্টিভিটামিন, আমি কিছুক্ষণ আগে যে বললাম সে হচ্ছে কম্বিনেশন দুটা, সিরাপ বিকোজিন, সেটা দিতে পারেন। যেহেতু 15 মাস, হাফ চামচ করে 2 বার, এটা আপনি হচ্ছে অন্তত অ্যাটলিস্ট 1 থেকে 2 মাস আপনি দিবেন আর কি। আচ্ছা, আলী কাউসার স্যার, আমার ছেলের বয়স 5 বছর, ঘরে বসে টিভি দেখে, কয়েকদিন বলছে চোখ জ্বলে, কি করব, কি ওষুধ? যেটা আমি বললাম আর কি, চোখ যেহেতু জ্বলছে ওর হচ্ছে স্ক্রিনিং টাইমটা কমায় দেন আর কি, ওকে কম এই স্ক্রিনিং মানে স্ক্রিনের সামনে কম নেন আর কি, তাহলে দেখবি এমনিতেই কমে যাবে। তালুকদার মারুফ ওয়াসিং, থ্যাংক ইউ। আচ্ছা, মোহাম্মদ ফারুক হোসেন, পিত্তথলির অপারেশন হয়েছে আমার আত্মীয়র, তারপর থেকে আজ 5 দিন নরম শক্ত কোনো কিছু খেলেই বমি করছে, বমি ইঞ্জেকশন দিলে কাজ হচ্ছে না, কী কারণে? আচ্ছা, পিত্তথলি অপারেশন হলে কিন্তু খাবারের কিছু নিয়ম মানতে হয়। যেহেতু পিত্তথলি ফেলে দিচ্ছেন তারপরে পিত্তরসটা নাই, পিত্তরসের কিন্তু কাজ ছিল আপনি যে ফ্যাট জাতীয় অর্থাৎ চর্বি জাতীয় যে খাবারগুলো খেতেন সেইগুলো কিন্তু সে কিন্তু অ্যাবজর্বে হেল্প করতো, অর্থাৎ মেটাবলিজমে হেল্প করতো, সেটা কিন্তু নেই। এই জন্য ওনাকে কিন্তু কোনো রকম চর্বি জাতীয় খাবার দেওয়া যাবে না। যেহেতু তার বমিটা হচ্ছে তাকে একটু নরম খাবার দেওয়ার চেষ্টা করেন আর কি, একটু নরম খাবার, শক্তটা না দিয়ে একটু নরম খাবার খাওয়ানোর চেষ্টা করেন। তারপর যদি বমি হয় তাহলে সেক্ষেত্রে পরে অবশ্যই একটু যোগাযোগ করেন, কিন্তু এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে একটু নরম খাবার দেন আর কি। হাফিজ রহমান, 7 মাস বাচ্চার টাক কি করা যাবে? চুল যাতে ঘন হয় সেজন্য 1 সপ্তাহ আর এক
এক সপ্তাহে আরেকবার রেজার দিয়ে টাক করা যাবে কিনা জানতে চাই। টাকের সাথে আসলে চুল গজানোর খুব বেশি সম্পর্ক আছে বলে আমার জানা নেই, তবে আপনি করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আমার মনে হয় যে আমরা এই প্রায় 1.5 ঘন্টার মতো করেছি, আমি এখন বেরোতে চাচ্ছি। আমি লাস্ট একটা কোশ্চেন শেষ করে আমি একটু বের হয়ে যাব। বয়স 32, ফিমেল, 2 দিন গলা ব্যথা ছিল, গরম পানীয় না পা খেয়ে কমেছে, ঠান্ডা ছিল, ফেক্সো 120 খেয়েছে, এখন মাথা ভারী হয়ে আছে, ফেক্সো কি চলবে আরও কিছুদিন? আর শরীর দুর্বল লাগে, কী করা যেতে পারে? প্রথম কথা হচ্ছে যে ফেক্সোটা চলুক, অন্তত অ্যাটলিস্ট 5 থেকে 7 দিন চলুক। আর যদি মাথাটা বেশি খুব ভারী লাগে তাহলে এটা হতে পারে যে তার ঘুম হচ্ছে কিনা, পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা করেন যাতে পর্যাপ্ত ঘুমায়। আর একটা হচ্ছে শরীর দুর্বল হলে একটু ভিটামিন জাতীয় কিছু খেতে পারেন আর কি। ওনার বয়স যেহেতু 32, সেক্ষেত্রে একটু ভিটামিন খান, মাল্টিভিটামিন আর কি, মাল্টিভিট ট্যাবলেট, মাল্টিভিট প্লাস প্রতিদিন একটা করে অন্তত মাসখানেক খাক, আশা করি যে ঠিক হয়ে যাবে আর কি। তো আমি লাস্ট একটা কোশ্চেন, আমি আসলে আর কোশ্চেন আসলে নিতে চাচ্ছি না, প্রায় 1.25 ঘন্টা হয়ে গেছে। মুশফিক মনিম, এটি আমার শেষ কোশ্চেন। আমার আম্মির বয়স 55, শনিবার থেকে জ্বর, রবিবার রাতে জ্বরটা চলে যায়, সোমবার ছিল না কিন্তু আজকে আবার জ্বর আসছে, গলায় ব্যথা বলছে। তাহলে অবশ্যই আপনার যেটা করতে হবে, সেক্ষেত্রে একটা অ্যান্টিবায়োটিক শুরু করেন, জিম্যাক্স 500 mg, প্রতিদিন একটা করে 5 দিন, সাথে ফেক্সা 120 mg, সকালে একটা রাত্রে একটা, এটা 10 দিন। আর সাথে আপনি অবশ্যই নাপা এক্সটেন্ড খাওয়ান 665 mg, সকালে একটা রাত্রে একটা, এটা 5 দিন। ওকে, ওকে, ঠিক আছে। আমার মনে হয় যে আমি এখানে শেষ করতে চাচ্ছি। তানজিন ইসলাম, স্বর্ণা, প্লিজ চেক ইনবক্স। ওকে, আমি ইনবক্সে দেখব। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, ই ডক্টরস গ্রুপকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমাকে এত সময় ধরে শুনলেন, সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসলে এরকম একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে নিজেকে সম্পৃক্ত করে আমারও ভালো লাগছে। একটা কথা শুধু বলবো যে আপনারা যারা অনলাইনে চিকিৎসা নিচ্ছেন, একটা কথাই বলি যে একটু ধৈর্য রাখবেন, আমাদেরকে ইনবক্স করবেন, সঙ্গে সঙ্গে হয়তো আমরা উত্তর নাও দিতে পারি, সেক্ষেত্রে একটু সময় দিবেন। আর আমরা তো বলেছি যে যে সমস্ত রোগী খুব এমার্জেন্সি, সেক্ষেত্রে কিন্তু আমরা খুব দ্রুতই ট্রিটমেন্ট দিই। আর আপনারা যেহেতু ওখানে একটা লিস্ট দেওয়া আছে ই ডক্টরস গ্রুপে, সব রকম বিশেষজ্ঞ যারা আছে প্রত্যেকের লিস্ট দেওয়া আছে, সেইভাবে আপনারা নক করলে কোনো সমস্যা নেই, সেইভাবে নক করার চেষ্টা করবেন, তাহলে স্পেসিফিকভাবে আপনার যে রোগ সেই রোগেরই ট্রিটমেন্ট পাবেন। আর সবাই ভালো থাকবেন, সেফে থাকবেন আর কি। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে এখন কিন্তু আমরা খুবই খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সবাই বাসায় থাকুন, খুব বেশি কাজের যদি দরকার না হয় বাইরে না যাওয়াই ভালো। এই জন্য আমরা একটা কিন্তু স্লোগানকে সবসময় বলি যে স্টে হোম, স্টে সেফ, বাসায় থাকলে কিন্তু সেফ থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। হয়তো আরও বেশ কিছু ইনফরমেশন নিয়ে সামনে আবার কোনো একদিন আপনাদের সাথে হয়তো লাইভে আসা হবে আর কি। আর এমনিতে ইনবক্সে তো আপনাদের সাথে আমার মাঝে মধ্যে কথা হচ্ছে। থ্যাংক ইউ, সবাই আমার জন্য দোয়া করবেন। শুভরাত্রি।